একটা আপনি যেটা করতে পারেন যে অ্যামপ্লিফিকেশনের আগে অপ্রয়োজনীয় সিগন্যাল সব বাদ দিয়ে দিলেন এবং তারপরে অ্যামপ্লিফাই করলেন। এটা হলো গিয়ে একটা টেকনিক। সিমিলারলি আপনি আরেকটা জিনিস করতে পারেন, অ্যামপ্লিফাই আগে করলেন, এরপরে আপনি অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিগুলো বাদ দিলেন। আপনাদের কাছে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? কোন জিনিসটাকে বেশি আগে স্যার অ্যাপ্রোপ্রিয়েট মনে নিয়ে হয়? পরে বাদ দেন। আগে এমপ্লিফাই করব, তারপরে ফিল্টারিং করব। তো সমস্যাটা তো এই জায়গাটাতেই, আগে অ্যামপ্লিফাই করবেন এরপরে ফিল্টারিং করবেন। এটা হলো গিয়ে আপনাদের মতামত, তাই না? কেন মানে অন্যটার তুলনায় এটা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট কেন মনে হইলো আপনার কাছে? নিশ্চয়ই একটা কারণ আছে আপনার এই কথাটা বলার পিছনে। জি স্যার, মানে জিনিসটাকে মানে এমন করে নিয়েছি যে মনে হয় স্যার একটা জিনিস প্রথমে নিলাম, তারপর ওখান থেকে বাছাই করলাম না কিন্তু ভালো। একটা জিনিসকে নিতেছেন তো, কিন্তু ওইটাকে অ্যামপ্লিফাই করে তারপর কেন ফিল্টারিং করতেছেন? আচ্ছা আমি আপনাকে আরেকটা সহজ উদাহরণ দিই। মনে করেন আপনি ভাত রান্না করবেন, ঠিক আছে? ভাত রান্না করবেন, এখন ধরেন যে আমরা এমন একটা চাল থেকে ভাত রান্না করব যেখানে একটা চালকে সিদ্ধ করলে এখান থেকে 2টা ভাতের দানা হবে। বুঝতে পারছেন? সহজ কথা। মানে আপনি যদি 100টা চাল নেন, 100টা চালের দানা নেন, আপনি যখন এটাকে সিদ্ধ করবেন, এটা যখন ভাত হবে তখন এটা জি স্যার। 200টা হবে, ঠিক আছে? সাপোজ। এখন এই চালের মধ্যে কিছু ময়লা আছে। চালের মধ্যে কিছু ময়লা আছে। এই ময়লাগুলো সিমিলারলি আপনার যখন সিদ্ধ করবেন 1টা থেকে 2টা হবে। একদম সিমিলার রেশিও। তো এখন আপনি তাহলে আমরা কি করলাম? আমরা চাল বাছলাম না। মনে করেন ময়লাটা চালের থেকে পৃথক করলাম না। না করে আমরা কি করলাম? সিদ্ধ করলাম, ভাবলাম যে সিদ্ধ করার পরে তারপরে আমি বাছবো। মানে আপনাদের টেকনিক যেটা। আরেকজন বলল যে না আমি আগে বেছে তারপরে সিদ্ধ করব। কার কম ময়লা সরানো লাগবে? কোন মানুষটার কম ময়লা সরানো লাগবে? আগে যে ফিল্টারিং ফিল্টার করবে গুলো তার পরে। কম ময়লা শোনানো। এক্স্যাক্টলি, কারণ আপনি যখনই অ্যামপ্লিফায়ারের ভিতর দিয়ে যাচ্ছেন আপনার মেইন সিগন্যালটাও অ্যামপ্লিফাই হচ্ছে, নয়েজটাও তো অ্যামপ্লিফাই হইতেছে, তাই না? তো এখন জি আপনি স্যার, জি যদি স্যার। অ্যামপ্লিফাই করার পরে সিগন্যালটা যদি মানে নয়েজ, অ্যাকচুয়ালি ফিল্টার দিয়ে আমরা কি করি? মানে ফিল্টারের কাজটা কি কেউ বলতে পারবেন? ফিল্টার কি মানে হাতে ধরে ধরে একটা ফ্রিকোয়েন্সি আয় বাবা আমার কাছে আয়, আমি তোর সরাই রাখি, এভাবে কি ফিল্টারিং হয়? নাকি ফিল্টারিংটা অন্য কোনো ভাবে হয়? মানে আপনাদের সেন্সটা কি বলে ফিল্টারিংটা কি আসলে? ফিল্টারিংটা আসলে স্যার যে সিগন্যালগুলো আমাদের দরকার ওতে সাহায্য করে, আর যেগুলো দরকার না ওগুলো বাধা দেয়, মানে যায় না। না, এই জায়গাটাতে ভুল। এই জায়গাটাতে আপনাদের আর কনসেপ্টটা ফিল্টারিং ভুল। হলো সেটা বাদে যা বাদ গেছে ওগুলো নিবে না, ওটা এই যে এই কনসেপ্টটাই ভুল আপনাদের। এই কনসেপ্টটা পুরোপুরি রং। এইটুকুই যে জানি। যাকে প্রয়োজন তাকে যাইতে দিবে আর যাকে প্রয়োজন না তাকে বাধা দিবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো গিয়ে যাকে প্রয়োজন, মনে করেন প্রত্যেকটা সিগন্যালই যে কোনো একটা এসি সিগন্যালকে আমরা যদি, হাই পাস ফিল্টার, হ্যাঁ লো পাস ফিল্টার যেরকম এটা তো কথার কথা দেখছি মানুষ যে বলে যে বাধা দেয়, সর্বোচ্চ। কিন্তু আসলে বাধা দেওয়া বলতে তো ইলেকট্রিক্যাল কনসেপ্টে কোনো কিছু নাই। ইলেকট্রিক্যাল কনসেপ্টটা হলে কি আপনি যে কোনো একটা সিগন্যালকে, এসি সিগন্যালকে আমরা যখন চিনি তখন কীভাবে চিনি? একটা হলে ওর ফ্রিকোয়েন্সি দেখি, আর একটা হলে ওর অ্যামপ্লিটিউড দেখি। এই দুইটা ইনফরমেশন যদি আপনার কাছে থাকে মোটামুটি আপনি একটা সিগন্যালকে আঁকতে পারবেন, তাই না? বা কোথাও দেখাতে পারবেন। আপনার জানা লাগবে শুধু ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড, আর অ্যামপ্লিটিউড। তাই না? তো এখন বাধা তো আর কাউকে তো মানে এটা কোনো গেট না যে সুইচও না এটা যে আমি ওই ফ্রিকোয়েন্সি আসলাম সুইচ অফ করে দিব। কারণ আপনার ইসের মধ্যে আছে কি, ফিল্টারের মধ্যে আছে শুধু ক্যাপাসিটর আর রেজিস্টার, তাই না? সো ওইখানে যেটা করে ওরা যে মানে আপনি যদি পুরো সার্কিটটা ভালো করে তাকায় থেকে বুঝেন তাহলে আপনি দেখে যে জিনিসটা বুঝবেন যে ফিল্টারটা অ্যাকচুয়ালি একটা সিলেক্টিভ অ্যাটিনিউয়েটর। অ্যাটিনিউয়েটর হলো গিয়ে আপনার অ্যামপ্লিফায়ারের উল্টাটা। অ্যামপ্লিফাই কি করে? আপনার অ্যামপ্লিটিউডকে বৃদ্ধি করে। আপনি যে কোনো অ্যামপ্লিফায়ার ইউজ করেন, যে কোনো ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল দেন, অ্যামপ্লিফায়ারটা কিন্তু আপনার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে ইনক্রিজ করতেছে, তাই না? জি স্যার। আর ফিল্টারটা কি করে? ফিল্টারটা হলো কি অ্যামপ্লিটিউডকে ডিক্রিজ করে। মানে আপনার যেই ফ্রিকোয়েন্সির জন্য আপনি ফিল্টারটা ডিজাইন করছেন যে এই ফ্রিকোয়েন্সিগুলোকে ও যেতে দিবে আপনার কথা অনুযায়ী, ওদের অ্যামপ্লিটিউড সেম থাকবে। মানে ইনপুট এবং আউটপুটে অ্যামপ্লিটিউড সেম থাকবে। আর যেইটা কাট অফ ফ্রিকোয়েন্সির বাইরে পড়ছে ওদের অ্যামপ্লিটিউড কমে যাবে।
কমে যাওয়া মানে কিন্তু নাই হয়ে যাওয়া না, বুঝতে পারছেন? জি স্যার, যতটুকু দরকার ততটুকু। স্যার মানে কমে যাবে, একদম কিন্তু নাই হয়ে যাবে না। আপনি যদি অসিলোস্কোপে দেখেন এবং আপনি যদি ওই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করেন, আপনি কিন্তু দেখবেন যে যেইটা কাট অফ ফ্রিকোয়েন্সি ওর পরের সিগন্যালও আপনার আউটপুট সিগন্যালের মধ্যে আছে, কিন্তু আগের তুলনায় অনেক বেশি অ্যাটিনুয়েটেড হয়ে গেছে, কমে গেছে, যেই জন্য আমরা ওটার অস্তিত্ব ফিল করতে পারতেছি না। কিন্তু এটার মানে কিন্তু এটা নাই যে ওকে বাধা দিয়ে দরজায় থামাই দিছে, ও কিন্তু ঠিকই পাস হইতে পারছে, কিন্তু অন্যান্য ফ্রিকোয়েন্সির তুলনায় ও কম আকারে পাস হয়েছে। সো এই জন্য আমি বললাম যে আপনি যদি পরে ফিল্টারিং স্যার করেন। একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার আমার সমস্যা নাকি স্যার সবারই সমস্যা স্যার? আপনার কথাগুলো কেমন জানি আসতেছে স্যার। একটু দাঁড়ান, আমি হ্যাঁ চেক আমার করি, এখানেও তাই হয়, আমি আমার একটু চেক এখানেও করি, চেক করি, দাঁড়ান। জি স্যার একটু সমস্যা হ্যাঁ, হচ্ছে। আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। কেমন জানি এখন দেখেন তো, এখন কি ঠিক আছে? মানে স্যার কথা বলতে বলতে স্যার একটু ওয়েভ আকারে মানে কেটে কেটে যাচ্ছে একটু একটু করে স্যার। সবারই কি এটা হইতেছে? আমি একটু বলেন তো, না মাঝে মাঝে স্যার, আমার হচ্ছে না এখন। আমার মনে হয় নেটে প্রবলেম করতেছে হয়তো। এই সময়টা এমনিতেই অনেক কিছু মানুষ জুমে আগে ক্লাস স্যার নেয়। একবার বের হয়ে গেছিলাম, জুম থেকে বের হয়ে গেছিলাম অটোমেটিক, আচ্ছা আচ্ছা আবার আচ্ছা, ঠিক জয়েন। আছে, আবার প্রবলেম হলে বললেন। সো এই জন্য আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনারা যদি পরে ফিল্টারিং স্টেজ দেন, পরে ফিল্টারিং স্টেজ দিলে আপনাদের ক্ষতিটা যেটা হবে যে আপনার অলরেডি সিগন্যালের অ্যামপ্লিচিউড কিন্তু অনেক বেড়ে গেছে নয়েজের। তো ওইটাকে আপনার যখন অ্যাটিনুয়েট করতে হবে, আপনাকে কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যাটিনুয়েট করতে হবে, তখন অনেক বেশি পরিমাণে সিগন্যালটাকে রিডিউস করতে হবে। কিন্তু আপনি যদি আগেই অ্যাটিনুয়েট করে নেন অপ্রয়োজনীয় সিগন্যালগুলোকে, তাহলে ওরা গেইনের পরে খুব বেশি একটা বাড়বে না। তারপরেও নিতান্ত প্রয়োজন হলে গেইনের পরেও আমরা একটা সেকেন্ডারি একটা ফিল্টারিং স্টেজ রাখতে পারি। কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যে অ্যাম্প্লিফায়ারের আগে ফিল্টার রাখা ভালো, এটা হলো গিয়ে গুড প্র্যাকটিস। সো এখন আপনারা এই ফিল্টারটা কেমনে ডিজাইন করবেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে ফিল্টার আমরা কীভাবে ডিজাইন করব। সো ফিল্টার আপনাদের ডিজাইন করার জন্য জানা লাগবে আমার গুরুত্বপূর্ণ সিগন্যালটা কোন ফ্রিকোয়েন্সি থেকে কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত এক্সিস্ট করে। সো আপনারা ইন্টারনেটে কুইক একটা সার্চ দিবেন যে মানুষের গলার ফ্রিকোয়েন্সি কত থেকে কত, এটা আমি আগেও আপনাদেরকে বলছিলাম, তখন ওখানে আপনি একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাবেন। আপনাদের নিশ্চয়ই মোটামুটি আইডিয়া আছে যে আমরা গলার ফ্রিকোয়েন্সি কত থেকে কত, কেউ বলতে পারবেন? 20 থেকে 20,000। ভুল ভুল ভুল, এটা শোনার ফ্রিকোয়েন্সি। এটা হলে গিয়ে কতটুকু শুনতে পারি আমরা, কিন্তু কতটুকু বলতে পারি ওটার ফ্রিকোয়েন্সি কত, এইটা স্যার নাই স্যার, মনে নাই, এটা জানতে জানি হবে। না। তাহলে ঠিক আছে, আমি আগের থেকে কিন্তু বলে দিলাম যে ওইটা ভুল। সো আপনারা সঠিকটা বলে দেন জানবেন। স্যার এটা কত। না না, এটার মধ্যে অনেক ব্যাপার আছে, এটার সঙ্গে বয়সের ব্যাপার আছে, জেন্ডারের ব্যাপার আছে, তারপর আপনার কথা বলতেছেন কত বলেন, 100 থেকে, আবার একটু বলবেন? কে বললো? 100 থেকে 100 হ্যাঁ 100 ঠিক বলছেন। 100 মানে ছেলেদের জন্য মোটামুটি পূর্ণবয়স্ক ছেলেদের জন্য ধরা হয় 125 থেকে 8 কিলোহার্টজ পর্যন্ত, মানে এই পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এক্সটেন্ড করে আর কি। স্যার থেকে 120। 125-এর মতো থেকে শুরু হয় আর কি। তো 125টা হলে কি আমাদের একদম প্রাইমারি ফ্রিকোয়েন্সি। আমরা যখন অন্য অন্য কথা বলি জাস্ট 125টা গুণ হয়, গুণ হয়ে হয়ে বিভিন্ন হারমোনিক্স শুনতে পারি আমরা আর কি। তো জেনারেলি 125 থেকে 8 কিলোহার্টজ পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এক্সটেন্ড করে। তো আপনাদের উদ্দেশ্য কি থাকবে? আপনাদের উদ্দেশ্য থাকবে যে 100-র আগে, মোটামুটি 100-র আগে যত ফ্রিকোয়েন্সি আছে ওগুলোকে বাদ দিয়ে দিবেন। তো এটার জন্য আপনার লাগবে একটা লো পাস ফিল্টার। সবসময় যে কোনো ফিল্টার বোঝার জন্য আপনারা যেই কাজটা করবেন, জাস্ট ফিল্টারটার নাম শুনবেন। একটা ফিল্টারের নাম মনে করেন লো পাস। এটা দ্বারা আপনারা কি বোঝেন? ওকে হাই ফ্রিকোয়েন্সিকে যেতে দিচ্ছে নাকি লো ফ্রিকোয়েন্সিকে যেতে দিচ্ছে? লো তার লো ফ্রিকোয়েন্সিকে তার যেতে দিচ্ছি। মানে সোজা কথায় বলতে গেলে কোনো একটা কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে যত লো ফ্রিকোয়েন্সি আছে সব লোয়ার ফ্রিকোয়েন্সিগুলোকে যেতে দিচ্ছে। আর যদি আমরা হাই পাস ফিল্টার বলি তাহলে ওটা থেকে আমরা কি বুঝবো যে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে হায়ার যত ফ্রিকোয়েন্সি আছে সেগুলোকে যেতে দিচ্ছে। এটা নিয়ে কিন্তু কনফিউজ হবে না। আমি কালকে প্রেজেন্টেশন ছিল এক গ্রুপের, দেখছি যে সবাই কনফিউজ করছে। মানে হায়ার ক্যালকুলেশন করে লো পাস ফিল্টার ডিজাইন করছে, লোয়ার ক্যালকুলেশন করে হাই পাস ফিল্টার করছে। সো ওটা ব্যান্ড পাস ফিল্টারের বদলে ওটা হয়ে গেছে একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। মানে ঠিক যতটুকু আমার ভোকাল রেঞ্জ সেই পুরোটুকু বাদ পড়ে গেছে, আসেনি। সো আপনারা এই ব্যাপারটাতে সতর্ক থাকবেন যে হাই পাস ফিল্টার হলে কি হায়ার ফ্রিকোয়েন্সিকে যেতে দেয়, আর লো ফ্রিকোয়েন্সি হলে কি লোয়ার ফ্রিকোয়েন্সিকে যেতে দেয়।
একটা কাট অফ ফ্রিকোয়েন্সির সাপেক্ষে। আজকে আমাদের ক্লাসটা আমি এজন্য সাজাইছি হলে কি ফিল্টারিং এর উপরে। মানে আমাদের আজকে অন্য একটা এক্সপেরিমেন্ট করার কথা ছিল। আজকেই আমাদের অফিসিয়ালি লাস্ট এক্সপেরিমেন্ট। সো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা আমি আপনাদেরকে করাবো সেটা হলো কি ফিল্টারিং এর উপরে, যেহেতু সামনের ক্লাসে আপনাদের প্রজেক্ট আছে। সো ওইখান থেকে হয়তো বা কিছু জিনিস আপনাদের কাজে লাগবে পরে। সো এই ফিল্টারিং এর ব্যাপারটা জাস্ট শুরুতে রাখবেন অ্যাম্প্লিফিকেশন, এরপর একটা অ্যাম্প্লিফায়ার বানাবেন। অ্যাম্প্লিফায়ার আপনারা তো ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার অনেক রকম পড়ছেন। তো আপনারা ফার্স্টে যে কোনো একটা ইনভার্টিং বা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগাবেন। লাগায় দেখবেন যে আপনার জিনিসটার যতটুকু গেইন আমি করতে বলছি অতটুকু গেইন আপনার হচ্ছে নাকি। আমি কত গেইন করতে বলছি? 30 ডিবি, তাই না? 30 ডিবি বলছি না আমি? আমার যতদূর মনে আছে আমি 30 ডিবি বলছি। জি স্যার, 30 জি স্যার, 30 জি ডিবি কথাটার অর্থ কি? গেইন 30 ডিবি কথাটার অর্থ কি? ডিবি জিনিসটা কি? ডেসিবেল জিনিসটা কি? ডেসিবেল আপনার হচ্ছে ইয়া কি বলে ফ্রিকোয়েন্সি যেটা স্যার। না, মানে ডেসিবেল স্যার এটা কি? স্যার সাউন্ডের একক শব্দ বেল তরঙ্গের এককে একক। থাকে, জি সাউন্ডের স্যার, শব্দের তরঙ্গের বেল এককে থাকে স্যার। ডেসিবেলের কোনো একক, মানে ডেসিবেলের কিন্তু আপনি যদি মাত্রা দেখেন, ডেসিবেলের কিন্তু কোনো মাত্রা নেই। মাত্রা মানে নিশ্চয়ই আপনারা বুঝেন ডাইমেনশন, জিরো ডাইমেনশন নাই কোনো আর কি ডেসিবেলের। যেমন লেন্থের একটা ডাইমেনশন আছে। লেন্থের ডাইমেনশন জি কি? স্যার, একটা লেন্থ, শুধু একটা ডাইমেনশন আছে, তাই না? তারপর মনে মিটার করেন মিটার আমাদের ইসের ডাইমেনশন আছে, নিউটনের একটা ডাইমেনশন আছে। নিউটনের ডাইমেনশন কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু ডেসিবেলের কিন্তু কোনো ডাইমেনশন নেই। তার মানে স্যার কি ডেসিবেল? ডেসিবেল তো স্যার হ্যাঁ, ডেসিবেল তো নিজে একটা ডাইমেনশন, ডেসিবেল তো নিজে একটা ডাইমেনশন 10 ডেসিবেল ডেসিবেল, তার মানে তো ওটাই না না না, কাজ করতেছে ডাইমেনশন স্যার। জিনিসটা কি? মানে কোনো একটা কমপ্লিকেটেড একটা একককে আপনি যদি ভাঙেন, ভাঙার পরে ওটার যেই কম্পোনেন্টগুলো ও পান ওইটাকে বলা হলো কি ডাইমেনশন, ঠিক আছে? ডেসিবেলের যদি আপনি ভাঙেন এটার কোনো ডাইমেনশন নাই। কারণ কি? কোন জিনিসের ডাইমেনশন থাকে না? মাত্রা থাকে না। কোন এককের মাত্রা থাকে না? যখন এটা একটা রেশিও হয়। স্যার ওটা ভুলে গেছি। রেশিও হয়। রেশিওর কি কোনো মাত্রা থাকে? মিটার মিটার কাটাকাটি চলে গেলে কি আর জি কিছু স্যার, থাকে না না সেখানে? না আপনাদের এই জিনিসগুলো এত উইক না কেন স্যার, আপনারা? আমি খুব অবাক হইলাম যে ইলেকট্রনিক্সে তো এই জিনিসগুলো আপনাদের শুরুতেই ইলেকট্রিক্যাল সার্কিটে আপনাদেরকে মাত্রা পড়ানোর কথা, ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে, তাই না? যে আপনাদেরকে ভাঙে দেখাইছে, কিন্তু যদি আপনারা মনে করেন জুলকে ভেঙে দেখাইছে, ভোল্টকে ভেঙে দেখাইছে, অ্যাম্পিয়ারকে ভেঙে দেখাইছে। এবং আমরা যখন মানে সার্কিট ওয়ানের ক্লাস করতাম আমাদের কিন্তু প্রথম অনেক সমস্যা হতো ভোল্ট বা বুঝতে। তখন কিন্তু আমরা ওয়াট বা ভোল্ট বা জুল এগুলো সব কিছু মিলিয়ে ফেলাইতাম। তখন ওই যে মাত্রা দিয়ে বুঝতাম যে উপরে নিচে এটা কাটাকাটি হয়েছে, এই জিনিসগুলো আছে। সো এটা মিলে হবে আমার নিউটন, এটা মিলে হবে হলে কি আমার ভোল্ট, ঠিক আছে? সো এরকম আপনার যেই জিনিসের আপনি দেখবেন যে কোনো মাত্রা নাই, তো বুঝে নেবেন যে ওইটা একটা রেশিও। কোনো রেশিওর কোনো মাত্রা থাকে না, যেমন শতাংশ, পার্সেন্টেজ, কোনো মাত্রা নেই, কারণ এটা রেশিও একটা। সিমিলারলি ডেসিবেল হলে কি একটা রেশিও। সবসময় দেখবেন যে আপনি এই পড়ালেখার বাইরে যে কোনো জায়গায় কোনো অ্যাম্প্লিফায়ার অন্য কিছু নিয়ে পড়ালেখা করতে গেলে দেখবেন যে এটার গেইনকে সবসময় ডেসিবেল দিয়ে প্রকাশ করা হয়। সবসময় ডেসিবেল দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো ফিল্টারিং যদি আপনি করতে চান, ফিল্টারিংয়ের উপর যদি আপনি হায়ার স্টাডিজ করেন বা কিছু করেন, ওখানে দেখবেন যে ফিল্টারিংয়ের মধ্যেও ডেসিবেল এককটা বারবার আসতেছে। কতটুকু অ্যাটিনুয়েট করতেছে, কতটুকু কমায় দিতেছে অপ্রয়োজনীয় সিগন্যালগুলোকে, ওটাও কিন্তু ডেসিবেলে প্রকাশ করা হয়। তাহলে ডেসিবেল, তাহলে আপনাদের কমন সেন্স কি বলে ডেসিবেল কিসের রেশিও হবে তাহলে এখানে যদি গেইনের ক্ষেত্রে ইউজ করি আমরা? স্যার বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আসলে হচ্ছে আমি গ্রামে আছি স্যার, আমার ফোনে চার্জ নাই স্যার। আমাদের আজকে এক্সাম নেওয়ার কথা ছিল ডকে, আপনি যদি এক্সামটা আগে নিয়ে নিতেন, যদি চার্জ শেষ হয়ে যায় পরে তো স্যার দিতে পারবো না। আচ্ছা জুমও অনেক চার্জ কাটে স্যার, কারেন্টও নাই বাড়িতে। ঠিক আছে, আপনারা এক্সাম এখন দিতে পারেন, আমি লিংক দিয়ে দিতে পারি। সবাই কি এখন এক্সাম দিবেন? রেডি আছে আমার কাছে কোশ্চেন। ঠিক আছে জি স্যার, দিব। জি স্যার, এখনই দিয়ে দেন স্যার। জি স্যার, দিয়ে দিলেই ভালো স্যার। কোশ্চেন স্যার ওই মানে 1 থেকে 3 পর্যন্ত লেকচার না, মানে এটা জি ল্যাব তখন রেকর্ডের দেওয়ার জন্য। ভিতরেটা। স্লিপিং হুম ক্যাম্পিং সার্কিট। জি স্যার, হবে স্যার, মনে হয় আসতে বলা যায়। হবে মনে হয়। কি প্রিপারেশন নিয়ে আসেন নাই? নিছি স্যার, কিন্তু ওভাবে তো মানে বড় করে তো আর বলা স্যার যায় না আমরা যে কি মানে 100% আপনি কি গুগল ক্লাসরুমে পোস্ট করবেন? তাহলে
আমরা কি লিভ নিয়ে মানে এক্সাম দিয়ে তারপর আবার জয়েন দিব? হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে করে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে লিভ নিয়ে গুগল ক্লাসরুমে চলে যান, না স্যার, সময় আমি থাকবে। তো একসাথে আজকে হ্যাং করে স্যার স্যার ফোন, এই এই জন্য ক্লাসে জিজ্ঞাসা করলাম। মানে গুগল মানে পরীক্ষা দেওয়ার পরে কি ক্লাসে আর আসবো না স্যার? আসবেন না? আজকের ল্যাব রিপোর্ট করবেন না? জি স্যার, আজকে তো ওই যে ফিল্টারিং এর উপরে তো জানতে হবে, আমাদের তো বাংলা প্রজেক্ট করতে হবে। স্যার তাহলে হচ্ছে মানে আমরা এক্সাম দিয়ে আবার তাহলে জয়েন দিই, মানে দুইটা একসাথে করতে গেলে স্যার হ্যাঁ ফোন হ্যাঁ হ্যাং করে। অবশ্যই, আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। নিলাম তাহলে। নিয়ে নেন। স্যার এক্সাম কত মিনিট হবে? 15 মিনিট। দেখেন তো পাইছেন নাকি সবাই? স্যার পাইছি, ওপেন হচ্ছে কিন্তু মানে এখনো স্টার্ট হয়নি। হ্যাঁ ঠিক আছে, এখন স্টার্ট করেন, আমি অন করে দিছি।
স্যার পরীক্ষা তো শেষ। সবার শেষ হয় নাই, অনেকে জমা দেয়নি এখনো। স্যার মার্কটা এখন পাওয়া যাবে না? না, হ্যাঁ, মার্কসটা আমি চেক করে তারপরে দিব। আচ্ছা স্যার। স্যার রেকর্ডটা মানে এখন অফ করে রাখলে ভালো হতো, সবাই আসলে আবার। 7 পর্যন্ত সময়, এখনই চলে আসবে সবাই। অলরেডি 12টা রেসপন্স পড়ছে। পরীক্ষাটা তো কঠিন ছিল না, এত সময় লাগতেছে কেন বুঝলাম না। সবই তো পারা কোশ্চেন আপনাদের। স্যার একটা একটু ঝামেলা। কোনটাতে ঝামেলা হয়েছে আবার? ঝামেলা হয়নি, মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। 1N4003 ডায়োডটা। কেন বুঝতে অসুবিধা হচ্ছে কেন? না, অনেকবার আলোচনা করা হয়েছে এটা নিয়ে। স্যার বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু হচ্ছে কি মানে দুটো উত্তরের মধ্যে কনফিউশন লেগে গেছে আসলে। মানে আমার যেটা হচ্ছে আর কি। সময় শেষ, বন্ধ করে দিলাম। স্যার কোশ্চিনটা স্যার একটু ইয়ে করে দেন তাহলে তো ভালো হয় স্যার। কি? হয়ে গেল সবাই, স্যার অ্যান্সার মানে গুলো সলভ বলে দিবেন। দেখাল পাঁচটা তো ও আনসার দেখবেন? আমাদের মনে থাকবে আর কি। যদি আচ্ছা ঠিক হ্যাঁ আছে, তাহলে দেখেন। আমাদের মানে মনে থাকলো ভালো হলো আর কি। ঠিক আছে। ভালোই তো করছেন, আপনাদের মানে মিডিয়াম হচ্ছে 4-এ, আমি শেয়ার করতেছি, আপনারা ভালো মতো দেখতে পারবেন তাহলে। আসলে কি আপনাদের পরীক্ষা ছিল, তো আপনাদের এভারেজ পয়েন্ট অনেক ভালো আসছে, 3.5 এর মতো। মিডিয়ান আসছে 4, মানে অনেক মানুষ 4 পাইছে। বাবারে, সবাই ভালো করছেন আর কি। 5 পাইনি স্যার কেউ। 5 পাইলে তো পরীক্ষা ক্যান্সেল করে আসবে। ডিসক্রিপশন অফ 1N4003 says silicon 200 ভোল্ট 1 ampere. What does 200 ভোল্ট mean here? এটাই তো ভুল হয়েছে। স্যার আমার তো জমা দিতে মেশিন দেখাচ্ছে কেন স্যার? জেনার ডায়োড বাদে কখনো কোনো কিছুর মধ্যে কি জেনার ব্রেকডাউন হয়? এটাই খাইছে রে। আপনারা জানেন যে জেনার ডায়োডের মধ্যে ডোপিং কি বেশি করে না কম করে? নরমালি মনে করেন পি টাইপ বা এন টাইপ জেনার ডায়োড আপনি বানাবেন, এটার মধ্যে আপনি কি পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর গুলোকে বেশি ডোপ করবেন না কম ডোপ করবেন জেনার ডায়োড? বলেন স্যার।
আমারটা তো স্যার নো লঙ্গার অ্যাকসেপ্ট দেখাইতেছে স্যার। টাইম শেষ হয়ে গেছে এই জন্য নো লঙ্গার অ্যাকসেপ্ট দেখাইতেছে। হাতের পরে মনে হয় সাবমিট করেছে। স্যার আমি তো অনেক আগে জমা দিচ্ছি কিন্তু আমার তো স্যার মিসিং দেখাচ্ছে। আগেই করছি তো স্যার, 8-এ। আচ্ছা 8-এই করছি স্যার। আপনার 8 করলে কেমনে হবে? আপনার তো 7 পর্যন্ত সময় ছিল। রোল নাম্বার কত আপনার? স্যার শেষে 081। 081 আসেনি। এই যে না 181 আসছে। এখন তো আর নিব না, আমি তো উত্তর দেখাই দিছি। এখন আর নেওয়া যাবে না, সরি। উত্তর তো স্যার আমি দেখিনি স্যার। স্যার আমি স্যার জমা দিছিলাম স্যার, নেট কারণে জমা হয় না স্যার। না এখন তো আমি আর দিতে পারবো না, আমি তো উত্তর আপনাদের কথা মতো উত্তর দেখাই দিছি। এখন আমি কেমনে দিব বলেন? স্যার আমাদেরকে আরেকটা নেওয়া যায় স্যার, নেটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে স্যার। আচ্ছা ওটা তো পরে আসেন, আমি এখন জানি না কি করবো আপনাদের নিয়ে। দেখেন সাপোজ ইউ ওয়ান্ট টু ভিজুয়ালাইজ, এটা সবাই পারছেন, ডিসি। Which DC source you should use to design a simple DC voltage sweep? 3 জন আর 1 জন দিয়েছেন ভি সোর্স আর ব্যাটারি। কেন দিয়েছেন আমি জানি না। ডিসি জেনারেটর ছাড়া কিভাবে আপনি একটা সুইপ প্রোগ্রাম করবেন আমার জানা নাই। সো আপনারা এখানে ভি সোর্স ব্যাটারি 4 জন কেন দিয়েছেন আমার কোনো আইডিয়া নেই। প্রোটিয়াস ব্যবহার করেনি তারা স্যার। ওরা প্রোটিয়াস ব্যবহার করেই নেই। আচ্ছা খুবই ভালো। Sure. হোয়াট ইজ দ্য সার্কিট ইজ গিভেন দ্য, সবাই পারছেন। কি ব্যাপার, কোশ্চেন ফাঁস হয়ে গেছে নাকি কোথা থেকে? স্যার ক্লিপার তো এটা দেখে যাচ্ছে। আচ্ছা from the figure for the given circuit what is the peak value of the output waveform? বাহ এটাও সবাই পারছেন, ক্ল্যাম্পার না নাকি? জি স্যার। ঠিক আছে। আপনাদের পরীক্ষা কঠিন মনে হয়েছে? স্যার লাস্টে এটা বুঝিনি মানে কোশ্চেন অ্যানসার পড়তে হলো কি না স্যার, লাস্টেরটা 25 হলো কি জন্য আউট স্যার এডিট বুঝেন। আরে 5 ভোল্টের একটা সোর্স ছিল আগে, 20 ভোল্ট সাপ্লাই দিছে, কত হইলো? 25 দেখাইতেছে। এই লাস্টের কোশ্চেনটার কথা বলতেছেন? জি স্যার। কই ফিগার কই? ওই যে এই ফিগারটি। তাহলে এই 5 ভোল্টের সঙ্গে যদি আপনার অ্যাড হয় তাহলে কি এটা 25 ভোল্ট হবে? কেভিএল করলেই তো হয়ে যায়। বুঝেন নাই, মানে পুরো ইটা ওয়েভফর্মটা আপনার 5 ভোল্ট উপরে উঠে যাবে, ক্ল্যাম্প হয়ে যাবে। যদি ক্ল্যাম্প হয়ে যায় তখন আপনি এখানে 25 ভোল্ট পাবেন না পিকটা, ডিসি প্লাস এসি মিলে। জি স্যার বুঝতে পারছি, মানে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার প্রথমটা কি হবে স্যার? আমি একটু ডিসকানেক্ট হয়েছিলাম তো, ওই যে ওটা কি এভারেজ ব্রেকডাউন না জেনারেল ব্রেকডাউন? আমি বলতেছিলাম যে জেনারেল ব্রেকডাউন করার জন্য তো আপনার জেনারেল ডায়োড লাগবে। এটা জেনারেল ডায়োডই না। 1N4003 কে জেনারেল আরে ডায়োড। শিট। না 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 জেনারেল ডায়োডে আপনার কি বৈশিষ্ট্য কি? জেনারেল ডায়োডে আপনার অতিরিক্ত পরিমাণে ডোপিং করা হয়, তাই না? অতিরিক্ত পরিমাণ ডোপিং করার কারণে কি হয়, আপনার যে পি টাইপের ভ্যালেন্স ব্যান্ড আর এন টাইপের কন্ডাকশন ব্যান্ড কাছাকাছি চলে আসে। তখন ইলেকট্রনগুলো সোজা পথে না যেয়ে টানেলিং করে একটার থেকে আরেকটাতে ব্যান্ডে চলে যায়। এই জন্য ওই সময় জেনারেল ব্রেকডাউন হয়। কিন্তু অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে যেটা হয় যে অতিরিক্ত ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে আপনার সিলিকনের যে কোভ্যালেন্ট বন্ড আছে, ওই কোভ্যালেন্ট বন্ড থেকে ছুটে ভেঙে ইলেকট্রন বের হয়ে আসে। ওইটার কারণে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হয় এবং ওইটা হলে ডায়োডটা আর ইউজ করা যায় না, শেষ, ডায়োড নষ্ট। তো আপনার 200 ভোল্টে এটা কেমনে জেনারেল ব্রেকডাউন হবে? আমরা জানি যে জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ হলো 4.3 4.7, এর বেশি তো কখনো আমি দেখিনি। মানে 5 6 7 ভোল্টের উপরে তো জেনারেল ব্রেক ভোল্টেজ আমি কখনো দেখিনি। 200 ভোল্টে আপনাদের কাছে কেন মনে হলো এটা জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ? আচ্ছা ঠিক আছে, যেটাই হোক। স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার 555 এ একটু দেখবেন স্যার, ওটা কি জমা হয়েছে? আমি তো 11:58 জমা দিছি কিন্তু এটা মিসিং দেখাচ্ছে। ওটা তো অ্যাসাইনমেন্টে মিসিং দেখাচ্ছে, এখানে জমা পড়ছে নাকি দেখি। কত ট্রিপল? স্যার 1115 111 এই যে জমা পড়ছে। হ্যাঁ ঠিক আছে পড়ছে স্যার, পড়ছে থ্যাংক ইউ। জমা পড়ছে। ঠিক আছে চলো আজকের ল্যাব রিপোর্টে যাই। আজকের ল্যাব রিপোর্টটা খুব ছোট, সো এটা বুঝলে আপনাদের এক্সপেরিমেন্ট মানে প্রজেক্ট করতে অনেক সুবিধা হবে। এই জন্য এটাকে আমি ফাইনাল ল্যাব রিপোর্ট হিসেবে ঠিক করছি। আজকে আমাদের অন্য একটা জিনিস করা ছিল, কমন বেস। স্যার আমার নেটের প্রবলেম ছিল স্যার, আমার সাবমিট করতে লেট হয়েছে, মানে মাঝখানে নেট চলে গেছিল। কোথায় সাবমিট করতে লেট হয়েছে, ক্লাসরুমে নাকি ফর্ম? স্যার ফর্মে। কি করবো এখন আমি? ফর্মটা একবারের বেশি জমা দেওয়ারও সিস্টেম নেই, মানে লিমিট করে দেবে। এখন তো আপনারটা জমা নিতে পারবো না আমি।
কিভাবে জমা তাহলে দেবো? স্যার আমার নেট চলে গেছিল স্যার। সামনের আমার ওয়াইফাই কন্টিনিউয়াস তো সামনের ক্লাসে একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিব, ওইটাতে পরীক্ষা দিন। আমি এই সমস্যাগুলো আপনাদের কেন হয় আমি বুঝি না। আচ্ছা, যাই হোক। কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে গেলে তো স্যার কিছু করার থাকে না। আচ্ছা ঠিক আছে, সামনেরটা দিন। এখন আমি কোশ্চেনের উত্তর দেখে দেওয়ার পরে তো আমি আর আপনার অ্যান্সার কিভাবে অ্যাকসেপ্ট করব বলেন? তো 5-এ 5 দিয়ে দেওয়ার মতনই ঘটনা ঘটবে। জি স্যার, পরে ক্লাসে করলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকের এক্সপেরিমেন্টে আসেন। আজকের এক্সপেরিমেন্ট হলো কি আমরা ফিল্টার ডিজাইন করব, ফিল্টার ডিজাইন করা শিখবো। তো এর আগে আপনারা যত ফিল্টার ডিজাইন করছেন সব ফিল্টারগুলো ছিল হলো কি প্যাসিভ ফিল্টার, মানে এই ফিল্টারের মধ্যে আমাদের কোনো অ্যাক্টিভ এলিমেন্ট ছিল না। নর্মালি আমরা যে আরসি ফিল্টারগুলো ডিজাইন করতাম, হয় রেজিস্ট্যান্সকে সিরিজ বা ক্যাপাসিটরকে সিরিজে রেখে আমরা হাই পাস বা লো পাস ফিল্টার বানাইতাম, কিন্তু ওই ফিল্টারের মধ্যে একটা ডিস্টিংক্ট সমস্যা আছে। প্যাসিভ ফিল্টারের মধ্যে একটা ডিস্টিংক্ট সমস্যা আছে। কেউ কি আমাকে বলতে পারবেন প্যাসিভ ফিল্টারের মেইন সমস্যাটা কি? আপনারা নিশ্চয়ই জানেন ফিল্টার কেমনে ডিজাইন করতে হয়। কোন ক্লাসে ছিল এটা? সার্কিট এইবারে স্যার করতেছি। এবার তো অ্যাক্টিভ ফিল্টার করতেছেন, প্যাসিভ ফিল্টার কোন ক্লাসে ছিল? কই স্যার প্যাসিভ ফিল্টার করলাম? প্যাসিভ ফিল্টার পড়েন নাই কখনো? রেজিস্ট্যান্স ক্যাপাসিটর দিয়ে কিভাবে ফিল্টারিং করে? আরসি ফিল্টার, নরমাল আরসি ফিল্টার, একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটর। জি স্যার। সার্কিট 2 তে পড়ছেন মনে হয়, এসিতে। আচ্ছা, সো এইটার সমস্যা কি? এইমাত্র আমি যে সার্কিটটা আঁকলাম এটার মেইন সমস্যাটা কি কেউ বলতে পারবেন? কেন আমরা অ্যাক্টিভ ফিল্টার করি? মানে প্যাসিভ ফিল্টারই তো কাজ চলে যাচ্ছে, প্রবলেম নাই তো কোনো। স্যার এটা বলতে পারতেছি না। মনে করেন এই ফিল্টারটার সঙ্গে আপনি একটা লাগাইছেন, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগাইছেন। এটার সঙ্গে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগাইলেন, এরকম করে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এখানে দেখা যেতেছে না, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। পজিটিভ প্রান্তটা গ্রাউন্ডের সঙ্গে লাগানো, আর এখানে একটা মনে করেন ফিডব্যাক লুপ আছে, এরকম একটা মনে করেন। এটা তাহলে কি হলো? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সঙ্গে একটা ফিল্টার লাগানো। এখন এটা হলো কি আপনার ইনপুট রেজিস্ট্যান্স, আরেকটা আমাদের আছে হলো কি ফিডব্যাক রেজিস্ট্যান্স, তাই না? তাহলে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেনের সূত্র হলো কি আমাদের মাইনাস RF বাই R1 বাই হচ্ছে R1। এখন এইখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, এই টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্স যদি কোনোভাবে এই ব্রাঞ্চের ইম্পিডেন্সের সঙ্গে অ্যাড হয়ে যায়, তখন কি আপনার এটার যেই গেইনের জন্য আপনি ডিজাইন করছিলেন ওই গেইন থাকবে? না, থাকবে না। এখানে এরকম একটা প্রবলেম হতে পারে, ইম্পিডেন্স ম্যাচিং এর প্রবলেম হতে পারে। কারণ কি আপনার এখানে ক্যাপাসিটরটা মনে করেন এখানে নেই, ক্যাপাসিটরটা এখানে না দিলে আপনি মনে করেন এখানে লাগাইছেন ক্যাপাসিটর, কোনো সমস্যা নেই, ফিল্টারিং কিন্তু ঠিক মতোই করবেও না। ফিল্টারিং ঠিক মতো করবে, কিন্তু আপনার যেটা হবে যে মনে করেন এই রেজিস্ট্যান্সের কিছুটা অংশ, কিছুটা প্রভাব এটার সঙ্গে অ্যাড হয়ে যেতেছে। এভাবে যদি আপনি চিন্তা করেন তখন আপনারা দেখবেন যে এই জিনিসটার পুরাটার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে, গেইনের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই কাজটা না করে, প্যাসিভ ফিল্টারিং না করে, আপনি মনে করেন অ্যাক্টিভ ফিল্টারটা এমনভাবে ডিজাইন করলেন যেন আপনার এই ইম্পিডেন্সের ইফেক্টটা নাল হয়ে যায়, কোনো ইফেক্ট না থাকে, তখন আপনি দেখবেন যে পরবর্তীতে আর গেইনে কোনো সমস্যা হবে না। সো এই অ্যাক্টিভ ফিল্টারের ডিজাইন, এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে আপলোড করে দিব আজকের ম্যাটেরিয়ালের সঙ্গে। তো অ্যাক্টিভ ফিল্টারের ডিজাইন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে। তো এখানে দেখবেন যে এই যে বাফারটা আমরা লাগাইলাম বা ভোল্টেজ ফলোয়ারটা আমরা লাগাইলাম, ভোল্টেজ ফলোয়ারটা লাগাইলে কি হবে আমরা জানি যে একটা অপএম্পের, আইডিয়াল অপএম্পের ইনপুট ইম্পিডেন্স হলো কি ইনফাইনাইট এবং আউটপুট ইম্পিডেন্স হলো কি 0। তাহলে এই অপএম্পের ইনপুটে আমরা যা কিছু লাগাই, কোটি কোটি রেজিস্ট্যান্স লাগাই, এটার আউটপুটে কিন্তু ইম্পিডেন্স হবে 0। তাহলে আমি এটার পরে যদি আমার একটা অ্যাম্প্লিফিকেশন স্টেজ থাকে, এটার পরে আমার মনে করেন একটা অ্যাম্প্লিফিকেশন স্টেজ আছে আর একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আছে, তখন কি হবে? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে ইনপুট রেজিস্ট্যান্স এটার সঙ্গে কিন্তু আর এই অপএম্পের আগে যা কিছু আছে সেটার কোনো ইফেক্ট কিন্তু আর এটার সঙ্গে অ্যাড হবে না। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো কি ওয়ান অফ দ্য রিজন যে আমরা অ্যাক্টিভ ফিল্টার কেন প্রিফার করি প্যাসিভের তুলনায়। যখন আপনার ইম্পিডেন্স মিসম্যাচ হলে আপনার গেইন চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে,
সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ফিল্টারটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো অ্যাক্টিভ ফিল্টার আপনারা এখন যেহেতু অলরেডি ক্লাস করতেছেন, আপনারা জানেন যে অ্যাক্টিভ ফিল্টার অনেক ধরনের আছে। অ্যাক্টিভ ফিল্টার আপনার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, আপনার যত অর্ডার ইচ্ছা কল্পনা করতে পারেন তত অর্ডার পর্যন্ত আপনি অ্যাক্টিভ ফিল্টার বানাইতে পারেন। প্যাসিভ ফিল্টারও ব্যবহার করা যায় অর্ডার অনুযায়ী। আর ফ্রিকোয়েন্সি রেসপন্সের উপর ভিত্তি করে আমরা অ্যাক্টিভ ফিল্টারকে লো পাস, হাই পাস বা ব্যান্ড পাস এরকম আকারে ভাগ করতে পারি। তো এইখানে একটা হাই পাস ফিল্টারের ডিজাইন দেওয়া হয়েছে। অ্যাক্টিভ ফিল্টারের আরেকটা সুবিধা কি? অ্যাক্টিভ ফিল্টারের আরেকটা সুবিধা হলো গিয়ে আপনি একই সঙ্গে একটা অপ অ্যাম্প ইউজ করে একটা ফিল্টারিংয়ের কাজও করতে পারবেন, আবার এই অপ অ্যাম্পটা ইউজ করে ওই ফিল্টার্ড সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে পারবেন। তাহলে এখানে আপনার কী হবে? আপনার এখানে সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক বেড়ে যাবে। কারণ আপনি ওই যে একটু আগে আপনাদেরকে চালের উদাহরণ দিয়ে যে জিনিসটা বুঝাচ্ছিলাম, যে এখানে আপনি যদি নয়েজটাকে আগের থেকেই বাদ দিয়ে দেন এবং ওই একই স্টেজে যদি সিগন্যালটাকে হালকা একটু গেইন করে দেন, তখনই কিন্তু আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক বেড়ে যাবে এই একটা স্টেজেই, একটা অপ অ্যাম্প ইউজ করে। সো সেটার ডিজাইনটা কীরকম হবে এটাও এই ওয়েবসাইটে দেওয়া আছে। দেখেন, একই সঙ্গে একটা ফিল্টার এবং আমার যে ইনভার্টিং এন্ডটা আছে, ইনভার্টিং এন্ডে আমি যদি ফিডব্যাক রেজিস্ট্যান্স বসাই দিই, তাহলে কিন্তু আমার এই পুরো জিনিসটা একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হয়ে যেতেছে, তাই না? আমি ইনপুট দিতেছি নন ইনভার্টিংয়ে, আর ইনভার্টিংয়ে হলে গিয়ে আমার ফিডব্যাক লুপ। এটাই তো আমাদের নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। সো আমরা কিন্তু চাইলে একটা অপ অ্যাম্প ইউজ করি অ্যাক্টিভ ফিল্টারিং এবং নন ইনভার্টিং অ্যাম্প্লিফিকেশন একসঙ্গেও কিন্তু করতে পারি। তাহলে আমাদের বেশি অপ অ্যাম্প লাগবে না, খরচ কম হবে। সো সেখানে আপনার সূত্রগুলো আগের সূত্রগুলোই আপনার অ্যাম্প্লিফিকেশনের সূত্র হলে কি 1+R2/R1, আর আপনার যে হিসাব করবেন আপনি ফ্রিকোয়েন্সি রেসপন্স হিসাব করবেন হলে কি 1/2πfc, আমাদের যে ফিল্টারের সূত্র 1/2πfc ওইটা দিয়ে হিসাব করবেন। এখন আমরা এই ফার্স্ট অর্ডার দিয়ে মোটামুটি আমাদের বেশিরভাগ কাজই চলে যায়, কিন্তু ফার্স্ট অর্ডারে যে সমস্যাটা হয়, ফার্স্ট অর্ডারের রোল অফটা অনেক রিল্যাক্সড। আপনারা কি এর আগে নাম শুনছেন রোল অফ কথাটার? আপনারা কি বলতে পারবেন রোল অফ জিনিসটা কি? না স্যার, নাম শুনিনি। আপনাদের কে ক্লাস নিচ্ছে ইলেকট্রনিক্স 2? ফাইজুর রহমান স্যার। ফাইজুর রহমান স্যার। ফিল্টারিং কি শেষ পড়ানো নাকি এখনো চলতেছে? ফিল্টারিং তো শেষ। রোল অফ কি জানেন না? না আচ্ছা, মানে স্যার মনে করেন আমি একটা বানাবো, লো পাস ফিল্টার বানাবো। লো পাস ফিল্টারটার এখানে এফসি লিখছি আমি, এটা এফসি না এফ হবে। অ্যাক্টিভ ফিল্টার একটা বানাবো। এখন অ্যাক্টিভ ফিল্টার একটা হাই পাস ফিল্টার বানাবো। এটার মানে হলো গিয়ে ও হাইকে একটা নির্দিষ্ট কাট অফ ফ্রিকোয়েন্সির পরের ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দিবে, এটা কিন্তু আমরা হাই পাস ফিল্টার বলি। তো এই হাই পাস ফিল্টারটা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স যদি আমরা আঁকি, তাহলে মনে করেন এরকম একটা রেসপন্স পাবো। এই জায়গাটাতে হলো কি ওর কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি, ও হাইকে পাস করতে দিচ্ছে, এফসির পরের ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করতে দিচ্ছে। এখন এফসি যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করি বলেন তো? এফসি ফ্রিকোয়েন্সির এই বৈশিষ্ট্যটা কি এই পুরো কার্ভে? কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে এই পয়েন্টেই এফসি? কারণ দেখেন একটা নির্দিষ্ট পয়েন্টের পরে কিন্তু আস্তে আস্তে ফ্রিকোয়েন্সির অ্যাম্প্লিটিউডটা কমে যাচ্ছে। এটা হলো ফ্রিকোয়েন্সি ভার্সেস অ্যাম্প্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি, মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিভাবে অ্যাটিনুয়েট হচ্ছে এটা দেখতে পারতেছেন আর কি। তো এফসি যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সির সিগন্যালটার অ্যাম্প্লিটিউডের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেটার কারণে আমরা এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলি। বলুন তো কাট অফ ফ্রিকোয়েন্সিতে সিগন্যালের অ্যাম্প্লিটিউড কত হয় ওই ফ্রিকোয়েন্সির? স্যার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি কেন বলি? মানে এরকম একটা প্লটে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা যখন প্লট করব, কোন জায়গাটাতে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা প্লট করব? আপনি তো এটারও কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে পারতেন। এই জায়গায় তো আপনার এটা এই ওয়াই অ্যাক্সিস হলো কি অ্যাম্প্লিটিউড আর এক্স অ্যাক্সিস হলো কি ফ্রিকোয়েন্সি। এটাও তো কমতেছে, এই ফ্রিকোয়েন্সিও কমতেছে অ্যাম্প্লিটিউডে, এই ফ্রিকোয়েন্সিও কমতেছে, এই ফ্রিকোয়েন্সিও কমতেছে, এখানেও কমতেছে, তারপরে একটা পর্যায়ে গিয়ে সমান হয়ে যেতেছে, আর কমতেছে না। তো এটাকে কাট অফ বললেন না কেন, বা এটাকে কাট অফ বললেন না কেন, বা এটাকে কাট অফ বললেন না কেন? যে কোনো একটাকে কেন কাট অফ বলতেছেন? কেউ কি বলতে পারবেন কাট অফ ফ্রিকোয়েন্সিতে অ্যাম্প্লিটিউড কত পার্সেন্ট ডিক্রিজ করে? আমি কিন্তু ফাইজো সার্কিট জিজ্ঞেস করবো, স্যার এগুলো পড়াইছে নাকি আপনাদের?
বলেন কাট অফ ফ্রিকোয়েন্সিতে জি কত স্যার, আবার পার্সেন্ট একটু কোশ্চেনটা করেন। কাট অফ ফ্রিকোয়েন্সিতে সিগন্যালের অ্যাম্পলিটিউড কত পার্সেন্ট ডিক্রিজ করে? নাহলে আমরা এটাকে কাট অফ বলি কেন? কাট অফের পরের ফ্রিকোয়েন্সিগুলো তো ডিক্রিজ করতেছে, এটাকে কেন কাট অফ বলি? এগুলো জানতে হবে তো আপনাদের। এগুলো না জানলে মনে করেন ইকুয়েশন জানা নেই, কিন্তু একদম যদি না জানা থাকে তো ভবিষ্যতে যখন আপনাদেরকে এগুলো ডিজাইন করতে হবে ইঞ্জিনিয়ার হিসাবে, তখন কেমনে ডিজাইন করবেন বলেন? যাই হোক, এটা জানবেন যে কাট অফ ফ্রিকোয়েন্সিকে কাট অফ ফ্রিকোয়েন্সি কেন বলে। নিশ্চয়ই একটা কারণ আছে এটারে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে। সো এই যে আপনার ফ্রিকোয়েন্সির সাথে সাথে আপনার সিগন্যালের স্ট্রেংথ কিন্তু কমে যায়। এটাই কিন্তু ফিল্টারিং, যে আপনার যেই পর্যন্ত আপনি সিগন্যালটাকে চাচ্ছেন যেই ফ্রিকোয়েন্সির, ওই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আপনার সিগন্যালের অ্যাম্পলিটিউড ঠিক আছে, কিন্তু যখনই আপনার অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিতে রিজিয়নে চলে যেতেছেন তখন সিগন্যালের আপনার অ্যাম্পলিটিউড কমে যায়, আস্তে আস্তে অ্যাম্পলিটিউড কমে যায়। কিন্তু যে প্রথমে আপনাদেরকে বলছিলাম, এটার মানে কিন্তু এটা না যে সিগন্যালটা নাই হয়ে যায়, ওই ফ্রিকোয়েন্সিগুলো নাই হয়ে যায়। যেটা হয় যে ওই ফ্রিকোয়েন্সির স্ট্রেংথ কমে যায়, অ্যাটিনুয়েট করে, যেটাকে অ্যাটিনুয়েশন বলে। তো কিছু কিছু ফিল্টার থাকে যারা এরকম অ্যাটিনুয়েট করে খুব রিল্যাক্সড হবে, আস্তে আস্তে করে অ্যাটিনুয়েট করে। আর কিছু কিছু ফিল্টার থাকে খুব শার্প অ্যাটিনুয়েট করে, একদম স্কোয়ারের মতো হয়ে যায় অনেকটা, মানে এই পয়েন্টে আসলেন, কি ব্যাপার অ্যানোটেশন হয় না কেন, এই পয়েন্টে আসলেন, এই পয়েন্টে এসে এরকম শার্প ডিক্রিজ হলো, এভাবে তো অ্যাটিনুয়েট করতে পারতো, তাই না? এমনভাবে তো অ্যাটিনুয়েট করার দরকার ছিল না। তো এই জিনিসটাকে বলা হলো রোল অফ। এই যে আপনার একদম এফসি পর্যন্ত আইসে ও যেই ঢঙে অ্যাটিনুয়েট করতেছে, এই ঢংটাকে বলা হলো কি রোল অফ। ঠিক আছে, কিভাবে ও কমতেছে, এই ট্রেন্ডটাকে বলা হলো কি রোল অফ। এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জিনিসটা হলো কি রোল অফ। সো ও কত তাড়াতাড়ি রোল অফ করবে বা কত আস্তে আস্তে রোল অফ করবে, এই জিনিসটা ডিপেন্ড করে আপনার ফিল্টারের অর্ডারের উপরে, আপনার ফিল্টারটা কত অর্ডারে আছে। এটা দেখে আমার যেটা মনে হচ্ছে, এটা মনে করেন একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের রেসপন্সটা এরকম হবে, আস্তে আস্তে করে ডিক্রিজ করবে। কিন্তু আপনি যখন সেকেন্ড বা থার্ড অর্ডারে যখন যাবেন, সেকেন্ড বা থার্ড অর্ডারে আপনার জিনিসটা খুব শার্প ডিক্রিজ করবে। দেখেন এখানে একটা চার্ট দেওয়া আছে, এই যে আপনার ফার্স্ট অর্ডার ফিল্টারের রোল অফ হবে হলো কি 20 ডিবি পার ডিকেড, মানে কি প্রতি 10 ঘরের জন্য আপনার 20 ডিবি করে কমবে। আর সেকেন্ড অর্ডার ফিল্টার আপনি যখন বানাবেন, আপনার প্রতি ডিকেডে কমবে হলে কি 40 ডিবি করে। তাহলে কোনটাতে তাড়াতাড়ি কমতেছে বলেন তো, ফার্স্ট অর্ডারে নাকি সেকেন্ড অর্ডারে? কোন ফিল্টারটি ইউজ করলে আপনার অপ্রয়োজনীয় সিগন্যালটা তাড়াতাড়ি কমে যাবে? আপনাদেরকে স্যার বুঝতে, তাড়াতাড়ি 20 ডিবি আপনার ফার্স্ট অর্ডারে। ফার্স্ট অর্ডারে 20 ডিবি, সেকেন্ড অর্ডারে 40 ডিবি। বা আপনাদের জন্য আরেকটু সহজ করে দিই, মনে করেন আমাদের প্রজেক্টের কথাই চিন্তা করেন। আমাদের প্রজেক্টে আমি একটু আগে কি বললাম যে 8 কিলোহার্টজ পর্যন্ত আমাদের পুরুষ মানুষের ফ্রিকোয়েন্সি জেনারেলি 8 কিলোহার্টজ পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক আছে? তাহলে আপনার জন্য অপ্রয়োজনীয় কোনটা? অপ্রয়োজনীয় হলে কি 8 কিলোহার্টজের পরে যতটুকু আছে সব কিছুই অপ্রয়োজনীয় আপনার জন্য, তাই না? ধরেন কথার কথা 9 কিলোহার্টজ আপনার জন্য অপ্রয়োজনীয়। কোন ফিল্টার ইউজ করলে, ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার, কোনটা ইউজ করলে আপনার 9 কিলোহার্টজের অ্যাম্পলিটিউড কম হবে? 9 কিলোহার্টজের সিগন্যাল, মনে করেন আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি হলে গিয়ে 8 কিলোহার্টজ, এফসি হলে গিয়ে 8 কিলোহার্টজ। এফসি কোন ফিল্টারটার জন্য 9 কিলোহার্টজের অ্যাম্পলিটিউড কম হবে, ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার? দেখতে হবে, দেখেন রোল অফ ব্যাপারটা যদি আপনারা বুঝেন তাহলে এটার উত্তর দিতে পারবেন।
পারবেন? স্যার কোশ্চেনটা বুঝতে পারতেছি না স্যার। আপনাদেরকে শুরুর থেকে একটা জিনিস বুঝালাম না যে ফিল্টারিং এ আসলে কোনো সিগন্যাল নাই হয়ে যায় না, জাস্ট সিগন্যালের অ্যামপ্লিটিউডটা কমে যায়, তাই না? 8 কিলোহার্টজে যদি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি হয়, কোন ফিল্টারটার জন্য 9 কিলোহার্টজ সবচেয়ে কম থাকবে? এটার জন্য আপনার কি লাগবে? এটার জন্য আপনার একটা লো পাস ফিল্টার লাগবে। তো একটা লো পাস ফিল্টার আছে মনে করেন এরকম, এটা হলো কি 20 ডিবি। আর একটা লো পাস ফিল্টার সেকেন্ড অর্ডার, ওটা হলো কি এরকম, ঠিক আছে? এটা হলো কি সেকেন্ড অর্ডার শার্প, আর এটা হলো কি ফার্স্ট অর্ডার। আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি মনে করেন এই জায়গায়, কাট অফ ফ্রিকোয়েন্সি হলে কি আপনার এই জায়গাটাতে 8 কিলোহার্টজে। কোন ফিল্টারটার জন্য 9 কিলোহার্টজের অ্যামপ্লিটিউড কম হবে? এটা হলে গিয়ে শার্প, এটা হলে গিয়ে ফার্স্ট অর্ডার, যেটা আস্তে আস্তে করে ড্রপ করতেছে এটা হলে ফার্স্ট অর্ডার, আর যেটা শার্প ড্রপ করছে এটা হলে সেকেন্ড অর্ডার। এই জায়গায় হলে কি কাট অফ ফ্রিকোয়েন্সি 8 কিলোহার্টজ, আর এই জায়গায় মনে করেন 9 কিলোহার্টজ। কোনটার জন্য 9 কিলোহার্টজের অ্যামপ্লিটিউড কম হবে? এখনো বুঝতে পারেন নাই কেউ? জি স্যার, সেকেন্ড অর্ডার জন্য। সেকেন্ড অর্ডার তো থাকবেই না, মানে সেকেন্ড অর্ডারের জন্য 9 আচ্ছা। কিলোহার্টজে কিছুই পাবেন না, জিরো পাবেন। তার মানে সেকেন্ড অর্ডারে আমরা 9 কিলোহার্টজটা কম পাবো। সেকেন্ড অর্ডারে 9 কিলোহার্টজ অলমোস্ট পাবোই না, কারণ আমার এত জি স্যার। শার্প রোল অফ করছে যে 9 কিলোহার্টজের 8 হয়ে কিলোহার্টজের পরে যায়নি। যাই আছে সবকিছুকে ও নাই করে ফেলাইছে, অ্যাটেনুয়েট করতে করতে নাই করে ফেলাইছে। কিন্তু সেকেন্ড অর্ডার তো অনেক আস্তে আস্তে করে ড্রপ করে, সেকেন্ড অর্ডার হলে গিয়ে ফার্স্ট অর্ডার হলে গিয়ে আস্তে আস্তে করে ড্রপ করে। তো এখানে আর যদি 8 কিলোহার্টজ হয়, 9 কিলোহার্টজে আপনি স্টিল কিছুটা সিগন্যাল পাবেন। কিন্তু যদি একদম শার্প ড্রপ করতো তাহলে তো 9 কিলোহার্টজে মনে করেন শার্প ড্রপ করছে, আমি আরেকটা ছবি আঁকি, খুব শার্প ড্রপ করছে, এই জায়গায় হলে গিয়ে 8 কিলোহার্টজ। 9 কিলোহার্টজে যেতে যেতে আর কিছুই নেই, জিরো হয়ে গেছে, এখানে কোনো সিগন্যালই নেই, আর দেখতেই তো পারতেছেন কোনো সিগন্যাল নেই আর। কিন্তু এখানে কিন্তু 9 কিলোহার্টজে স্টিল কিছুটা সিগন্যাল আছে। এটা হলো কি, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস করতেছি, এই জন্য মনে হয় আপনাদের বুঝতে একটু সমস্যা হইতেছে। এই সাইডে হলো কি ফ্রিকোয়েন্সি, এই সাইডে হলো কি অ্যামপ্লিটিউড। নর্মালি আমরা কি করি, টাইমের সাথে করি, টাইম আর অ্যামপ্লিটিউড করি, তাই না? এটা তো ফ্রিকোয়েন্সি ডোমেইন। আমি আপনাদের নীরবতা দেখে আমি বুঝতে পারতেছি যে মোটামুটি বেশিরভাগের মাথায় কিছু ঢুকে নেই। তারপর আমি জানায় রাখলাম, পরবর্তীতে যদি ভিডিও দেখে কখনো কোনো কিছু বুঝেন তাহলে বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা, তো সেকেন্ড অর্ডার ফিল্টারে কি করতে হয়? জাস্ট সেকেন্ড অর্ডার ফিল্টারে আমাদের রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটরের পরিমাণ বাড়ায় দিতে হয়। যেখানে আমরা আগে একটা করে রেজিস্ট্যান্স আর একটা করে ক্যাপাসিটর ইউজ করি হাই পাস বা লো পাস ফিল্টার বানায় ফেলতে পারতাম। সেকেন্ড অর্ডারে আমাদের জাস্ট এটার পরিমাণ বৃদ্ধি করতে হয়। 2টা ক্যাপাসিটর, 2টা রেজিস্টর। এটা সূত্রটা কি হবে? সূত্রটা হবে এফসি সমান সমান 1/2 পাই, ওটাতে ছিল 2 পাই আরসি, তাই না? ফার্স্ট অর্ডারে আমরা করতাম হলো 1/2 পাই আরসি, আর এখানে আমরা করব 1/2 পাই রুট ওভার R3 R4 C1 C2। কারণ কি? কারণ আমাদের তো মাত্রাটা যেটা, যে একটু আগে বললাম যে ডাইমেনশনটা তো আমাকে রাখতে হবে লাগে আরসির ডাইমেনশন, তাই না? কিন্তু এখানে কি হয়ে গেছে, এখানে আর স্কোয়ার আর সি স্কোয়ার হয়ে যেতেছে, এই জন্য এটাকে রুট করা হয়েছে। রুট করলে তো আবার এটা আরসিতে ফেরত আসবে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। তখন এটার একক আসবে ফ্রিকোয়েন্সির এককে, হার্টজে। আর যদি আপনি রুট ওভারটা না করতেন তখন এটা হার্টজ আসতো না, হার্টজ স্কোয়ার চলে আসতো। সো এই সূত্রটা আপনারা মনে রাখবেন, এই যে এই সূত্রটা, এটা হলে গিয়ে আপনার সেকেন্ড অর্ডারের সূত্র। তো কখনো যদি আপনাদের মনে হয় যে আমার খুব শার্প রোল অফ দরকার, আমি 8 কিলোহার্টজ মানে 8 কিলোহার্টজ, 8 কিলোহার্টজ মানে আমি 8.5 কিলোহার্টজকেও আমি আমার আউটপুট সিগন্যালে রাখবো না, তখন আপনারা সেকেন্ড অর্ডার ফিল্টার রাখবেন। আপনার যদি আরও বেশি শার্প রোল অফ দরকার হয়, মানে না আপনার সেকেন্ড অর্ডারে হচ্ছে না, আরও শার্প দরকার, 60 ডিবি পার ডিকেড দরকার, তখন আপনি ইউজ করবেন থার্ড অর্ডার। এইভাবে ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, আপনার যত ইচ্ছা তত অর্ডার। কিন্তু জেনারেলি ফার্স্ট অর্ডারের বেশি আমাদের কখনো প্রয়োজন হয় না, খুব স্পেসিফিক কারণে আমাদের সেকেন্ড অর্ডার প্রয়োজন হয়। আর ভয়েস টয়েসের ক্ষেত্রে আমরা জেনারেলি ফার্স্ট অর্ডার রাখি, সেকেন্ড অর্ডার রাখি না। কারণ 8 কিলোহার্টজ হয়েছে তো কী হয়েছে, আমার যদি 9 কিলোহার্টজও কিছুটা যদি থাকে কোনো সমস্যা নেই। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষ টু মানুষ ফ্রিকোয়েন্সি ভেরি করে গলার আওয়াজ, এবং আমরা যখন অনেক সময় চিৎকার দেই বা অন্য কিছু করি তখন আমাদের গলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তো 9 কিলোহার্টজেরও কিছুটা এক্সটেনশন থাকলো আমার কোনো সমস্যা নেই, ভয়েসের ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনো সমস্যা নেই। সো আমাদের জন্য ফার্স্ট অর্ডার ইজ গুড এনাফ।
তো এখন আজকের এক্সপেরিমেন্টটা কি করতে বলে দেখেন, আজকের এক্সপেরিমেন্টটা খুবই সহজ। জাস্ট আপনি একটা হাই পাস ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, একটা ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার বানাবেন, সরি সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার আর সেকেন্ড অর্ডার হাই পাস ফিল্টার বানাবেন। বানায় আপনি কি করবেন, আপনি এই চার্টটা ফিল আপ করবেন, যেখানে আপনি ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনি ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মেজার করবেন, যে আপনি কত ভোল্টেজ দিচ্ছি আর কত ভোল্টেজ পাইতেছি। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন মনে করেন এই ফিল্টারটা হলো কি লো পাস ফিল্টার, তার মানে কি ও কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার যে ফ্রিকোয়েন্সিগুলো এগুলোকে পাস করতে দিবে। এখন মনে করেন আমি আপনাকে বলে দিলাম যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি হলো কি 4 কিলোহার্টজ, আমি বলে দিলাম যে কাট অফ ফ্রিকোয়েন্সি হলো কি 4 কিলোহার্টজ। তাহলে 20 হার্টজের যে সিগন্যালটা আমি দিব, ইনপুটে যত দিব, ইনপুটে মনে করেন 5 ভোল্ট দিছি, আউটপুটে কত পাবো 20 হার্টজের জন্য? এটা হলো কি আমার লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার হলে কি দেখতে এরকম এরকম। এটার কাট অফ ফ্রিকোয়েন্সি আমি বলে দিছি আপনাকে 4 কিলোহার্টজ, এই জায়গায় হলে কি কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 20 কিলোহার্টজের সিগন্যালটার জন্য আমার 5 ভোল্টের সিগন্যাল যদি আমি ইনপুটে দিই, আউটপুটে কত পাবো? কত? 20 হার্টজ কোথায়? 20 হার্টজ এই জায়গায় না, মনে করেন এই জায়গায় 20 হার্টজ। জি স্যার। কত পাবো 5 দিলে? আরে 5ই পাবো, আপনারা এত কনফিউজড কেন? তো 20 হার্টজ কি এফসির নিচে না? এফসি যদি 4 কিলোহার্টজ হয়, 20 হার্টজ 4 কিলোহার্টজের নিচে না? জি স্যার। 5 দিলে 5ই পাবো, আপনারা এত কনফিউজড হলে কেমনে হবে? 2 দিন পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবেন। 1 কিলোতে কত পাবো 5 দিলে? 5ই পাবো। 1 কিলো তো 1 কিলো তো 4 এর নিচে, তাই না? এরপরে 2 কিলোতে আসলে আপনি 5 দিলেন, এখানে আপনি দেখবেন যে না, এখানে একটু কম পাচ্ছেন, কারণ আপনার অলরেডি রোল অফ হওয়া শুরু করছে। 4 কিলোহার্টজে কত পাবেন এটা আমি বলবো না, এটা আপনারা বের করে আমাকে জানাবেন কত পার্সেন্ট পাবেন। আস্তে আস্তে তাহলে 10 কিলোতে আমি যখন চলে যাব, তখন আমি কি দেখব, আমার ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে, তাই না? এখানে 5 দিলে অলমোস্ট জিরোর কাছাকাছি পাবো, পরের গুলাতে অলমোস্ট জিরোর কাছাকাছি পাবো। সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি হবে, গেইন কি হবে? গেইন ফার্স্টে কত থাকবে? গেইন প্রথমে গেইন কত থাকবে? 1 স্যার। 1। তার মানে গেইন আমার যখনই কাট অফ ফ্রিকোয়েন্সির কাছাকাছি আমি যখন চলে যাব, তখনই আমার গেইন আস্তে আস্তে কমতে থাকবে 1 এর থেকে, তাই না? তার মানে এটা কি, ফিল্টারটা অ্যাকচুয়ালি একটা অ্যাটেনুয়েটর, সিলেক্টিভ অ্যাটেনুয়েটর, তাই না? তারপরে ওখান থেকে আমরা ডিবির হিসাবটা করতে পারবো, আর এই ডিবির হিসাবটা করলে আপনাদের প্রজেক্টের অনেকটুকু কাজ আপনারা বুঝে যাবেন। গেইন করলাম, তারপরে মাপবেন হলে কি টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্সটা কেমনে মাপবেন? মনে করেন এটা আপনার ইনপুট সিগন্যাল, ধরলাম এটা আপনার ইনপুট সিগন্যাল, আর এইটা আপনার আউটপুট সিগন্যাল, ঠিক আছে? টাইম ডিফারেন্স কোনটা? টাইম ডিফারেন্স হলে কি একই ফেজে যখন সিগন্যালটা আসে, তখন একটা সিগন্যালের সঙ্গে আর একটা সিগন্যালের যে টাইমের পার্থক্যটা, এটাই হলে গিয়ে টাইম ডিফারেন্স, তাই না? যেটাকে আপনারা জানেন ফেজ ডিফারেন্স হিসাবে। এই জিনিসটা আমরা কিভাবে মাপি? আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা করতে হয় সেটা হলো গিয়ে একই ফেজ খুঁজে বের করতে হয়, যে কোন সময় সিগন্যালটা একই ফেজে আছে। তাহলে দেখেন এই দুইটা পয়েন্টে ওরও অ্যামপ্লিটিউড 0, ওরও অ্যামপ্লিটিউড 0, তাই না? এবং দুইটা পয়েন্টই আপনার সিগন্যালটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তার মানে তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এই পয়েন্টে দুইটা সিগন্যাল একই ফেজে আছে। তখন আমরা সুন্দর এই দুইটার মধ্যে থেকে অসিলোস্কোপ থেকে টাইম ডিফারেন্সটা বের করব, করে টাইম ডিফারেন্সটা এখানে বসাবো। তারপরে ওখান থেকে আমরা দুইটা সিগন্যালের টাইম পিরিয়ড মাপবো, যে পুরো একটা ফেজ কমপ্লিট হইতে, পুরো একটা সাইকেল কমপ্লিট হইতে সিগন্যালটার কতক্ষণ সময় লাগে এটার জন্য, ইনপুটের জন্য, ইনপুট আউটপুটের জন্য। এরপরে আমরা বলি ফেজ শিফট। ফেজ শিফট মানে হলে কি এই যে দুইটার মধ্যে থেকে ফেজ শিফট হচ্ছে, এই ফেজ শিফটটা কতটুকু হচ্ছে এটা আমরা মেজার করব। ফেজ শিফট দেওয়া আছে ডিগ্রিতে, থেটা। এই টাইম এইটার থেকে থেটাটা কেমনে নিতে হয় এটা কি আপনাদের জানা আছে? টি থেকে থেটাতে কেমনে নিতে হয়? টি এর সঙ্গে থেটার সম্পর্ক কি? যেটা আমরা থিটাকে কিসের সঙ্গে দেখি সবসময়? থিটা সবসময় দেখি না সাইন থিটা।
বা cos থিটা। জি স্যার। কিন্তু আমরা যখন কোনো একটা সিগন্যালকে, ইলেকট্রিক্যাল সিগন্যালকে যখন বর্ণনা করি তখন কি লিখি? সাইন ওমেগা টি। ওমেগা টি। ওমেগা টি থিটা। বুঝতে জি পারছেন? স্যার। যেহেতু আপনি সাইন ওমেগা টি লিখতে পারতেছেন, তার মানে ওমেগা টি হলে গিয়ে থিটা। তাহলে আপনার যেহেতু এখানে টি থিটা। আছে, তাহলে ওমেগাকে আবার আমরা কি লিখতে পারি? 2 পাই এফ সি, 2 পাই এফ টি। ওমেগা টি সমান সমান 2 পাই এফ টি। আপনি ফ্রিকোয়েন্সি জানেন, ফ্রিকোয়েন্সি হলে কি আপনার 20। আপনি টি জানেন, আর 2 পাই মানে তো জানেনই, পায়ের ভ্যালু তো জানেনই। তাহলে 2 পাই এফ টি করতে পারবেন না? 2 পাই এফ, আর টিটা কি হবে এখানে? ডেল্টা টি, তাই না? ফেজ ডিফারেন্স যেহেতু আপনি বের করতেছেন। জি স্যার। এইভাবে পুরো জিনিসটা করবেন। আপনারা দেখবেন যে ইনপুট আউটপুটে কিছুটা ল্যাগ থাকবে আপনার। ডিপেন্ড করবে আপনার ক্যাপাসিটরটা কি সিরিজে আছে নাকি প্যারালালে আছে, এটার উপর ডিপেন্ড করবে যে আপনার পুরো জিনিসটা কি। বুঝতে পারছেন? এইভাবে দুইটা করবেন, করলে আপনাদের ফিল্টারিং সম্পর্কে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারতেছি যে আপনাদের ফিল্টারিং সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে না। আপনারা সব বুঝে ফেলবেন ফিল্টারিং সম্পর্কে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, আপনারা কিছু মনে করবেন না। যেটা হলো কি, আপনাদের সিলেবাসটা মানে আপনাদের সঙ্গে কথা বলে আমি যে জিনিসটা বুঝলাম সেটা হলো কি, যদিও আপনাদের সবগুলো কোর্স করা হয়েছে অলরেডি, মানে প্রাইমারি লেভেলে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যতগুলো কোর্স করা প্রয়োজন সবগুলো কোর্স কিন্তু আপনারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। আপনারা সামনের সেমিস্টার থেকে যেই কোর্সগুলো জি স্যার। করবেন এগুলো হলো গিয়ে জাস্ট অ্যাডভান্সড কোর্স। মানে আপনারা ধরেই নিবে যে আপনারা গত সেমিস্টারগুলোতে সব পড়ে ফেলছেন। এরপরে যা থাকবে সব হলে গিয়ে আপনাদের জাস্ট ডাইরেকশনটা ঠিক করে দিবে যে কে কমিউনিকেশনে যাবে, কে পাওয়ারে যাবে, কে ইলেকট্রনিক্সে যাবে। সামনের দিনগুলো হলে গিয়ে জাস্ট ডাইরেকশনটা ঠিক করার জন্য, ভবিষ্যতে ক্যারিয়ার হবে কিসে। কিন্তু বেসিক কিন্তু শেষ। যেমন মনে করেন সামনের সেমিস্টারে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের প্রি রেজিস্ট্রেশনে সামনের সেমিস্টারে কি কোর্স অফার করছে, আমাকে একটু বলেন তো। স্যার আপনার হচ্ছে পাওয়ার সিস্টেম 1, পাওয়ার সিস্টেম 1, তারপর হচ্ছে আপনার আরেকটা যে সলিড স্টেট ডিভাইস, তারপরে আর হচ্ছে আপনার স্যার মানে স্যার পোর্টাল ডাউন হচ্ছে না তো স্যার, আমি মনে করে বলতেছি। জি ঠিক স্যার। আছে, আর এগুলো হচ্ছে থেকেই বলি। আপনারা মনে করেন সলিড স্টেট ডিভাইস, ঠিক আছে? সলিড স্টেট ডিভাইসের বেসিক আপনারা কোথায় শিখছেন? বেসিক সেকশন হলে কি আপনারা ফিজিক্সে, আপনাদের ফিজিক্সের কোর্স করানো হয়েছে, ফিজিক্সের কোর্স, এবং হলে কি আপনার ইলেকট্রনিক্স 2 যেটা করছেন, ইলেকট্রনিক্স 1 এবং 2, ওগুলো সবগুলো পড়ালেখাই কিন্তু সলিড স্টেটে আবার নতুন করে পড়ানো হবে। সো সলিড স্টেট হলে কি অ্যাডভান্সড কোর্স, আপনাদের বেসিক কোর্স অলরেডি শেষ হয়ে গেছে। পাওয়ার সিস্টেম যদি বলেন, ওখানে আপনারা মনে করেন পাওয়ার সিস্টেমে কী শিখাবে আপনাদের? ওই কোর্স সিলেবাসে কী আছে? ট্রান্সমিশন নাকি জেনারেশন? স্যার ওইটা এখনো ভিতরে দেখিনি স্যার কি আচ্ছা, আপনারা তো অলরেডি ইলেকট্রিক্যাল মেশিন পড়ে ফেলছেন, তাই না? কিভাবে মোটর কাজ করে, জেনারেটর কাজ করে, এবং আপনারা অলরেডি এসি সিগন্যাল পড়ে ফেলছেন। এসি সার্কিটে অলরেডি আপনারা এসি সিগন্যাল সম্পর্কে পড়ে ফেলছেন, ফেজ ডিফারেন্স কাকে বলে, ওয়াই ডেল্টা কানেকশন কিভাবে কাজ করে। সো ওই জিনিসগুলো আপনারা দেখবেন যে পাওয়ার সিস্টেমে আবার পড়বেন। সো এখন আপনারা এমন কোনো কোর্স পাবেন না যেটাতে আপনারা বেসিক জিনিসগুলোকে আবার পড়ানো হবে। জাস্ট ধরেই নেবে যে আপনার বেসিক পড়া আছে, ওই জিনিসগুলোকে আবার পড়াবে। সো এই জিনিসটা ক্লিয়ার আপনাদের, যেহেতু সেকেন্ড ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারেই সব বেসিক কোর্স পড়ায় ফেলানো হয়, এরপরে আর কোনো বেসিক কোর্স থাকবে না। তো এখন সমস্যা যেটা হয়েছে যে আপনাদের যে কোর্স সিলেবাসগুলো ডিজাইন করা হয়েছে এর আগে, সবগুলো কোর্স সিলেবাস ডিজাইন করা হয়েছিল কি 6 মাসের হিসাবে। কারণ আপনাদের সব টিচাররা কোথা থেকে আসছে? রুয়েট থেকে আসছে, আইইউটি থেকে আসছে, বুয়েট থেকে আসছে। সো এনারা সবাই কি করছে যে ওনারা যেহেতু 6 মাসে কোর্স করতো ওইসব ইউনিভার্সিটিতে, ওরা কোর্স সিলেবাসটা প্ল্যানও করছে হলে কি ওই 6 মাসের হিসাবে। প্রত্যেকটা কোর্স, যে কোনো কোর্স প্রোফাইল যদি দেখেন সবগুলো হলে কি 36টা লেকচারের হিসাবে প্ল্যান করা, কিন্তু আপনাদের লেকচার তো 36টা না, 24টা। তো সেখানে দেখা গেছে কি আপনাদের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ক্রিটিক্যাল জিনিস মিসিং হয়ে গেছে, পড়ানো হয়নি। আমি সবচেয়ে অবাক হয়েছে যে জিনিসটা দেখে, যে এই পর্যন্ত আমি কোনো ব্যাচ পাইনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা 555 টাইমার সম্পর্কে জানে। ব্যাপারটা খুব অ্যালার্মিং, মানে ভয় পাওয়ার মতো ব্যাপার যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু 555 টাইমার সম্পর্কে জানে না। আমি কিন্তু বলতেছি না যে আপনার সার্কিটটা মুখস্থ থাকা লাগবে, আমি বলতেছি আপনার জানা থাকা লাগবে যে এই জিনিসটা কোথায় ইউজ হয়। পরে যখন আপনার জানার প্রয়োজন হবে আপনি তো ইন্টারনেট থেকে জেনেই নিতে পারবেন। কিন্তু ওরা জানেই না যে 555 টাইমার জিনিসটা কি, বেশিরভাগ গ্রিনের স্টুডেন্ট। সো এই জিনিসটা অ্যালার্মিং এই অর্থে যে আপনি যদি অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে কম্পিট করতে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট জানতে হবে যে জিনিসটার কাজটা কি, কিভাবে কাজ করে ওটা পরে জানা যাবে, কিন্তু কাজটা কি এটা আগে জানা থাকা লাগবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই যে আপনারা কোর্স প্রোফাইলগুলো দেখবেন, এবং যেই টপিকগুলো আপনাদের টিচার কী কারণে স্কিপ করছে আমি জানি না, স্কিপ করে যেগুলি গেছে সেগুলো আপনারা নিজের দায়িত্বে নিজ সময়ে পড়ে নেবেন।
কারণ আপনি যদি এট লিস্ট জানেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে, আপনি ভাইবা বোর্ডে উত্তর দিতে পারবেন একটা। হা করে তাকায় থাকবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করে জি যে স্যার। একটা ক্লক আপনি জেনারেট করবেন কেমনে? হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করলো ক্লক জেনারেট করবেন কেমনে? কারণ ক্লক ছাড়া তো কোনো কিছু চলে না। আমার মোবাইল, কম্পিউটার যাই বলেন কোনো কিছুই আমার ক্লক ফ্রিকোয়েন্সি ছাড়া পালস যেটা, এই পালস ছাড়া চলে না। আপনাকে জিজ্ঞেস করলো একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, ক্লক জেনারেট করবেন কি দিয়ে আপনি? এখন আপনি যদি হা করে তাকায় থাকেন তাহলে তো ওই স্টেজে আপনাকে বাদ দিয়ে দিবে। কিন্তু এট লিস্ট আপনি যদি বলতে পারেন যে না আমার একটা 555 টাইমার লাগবে বা একটা আমার ক্রিস্টাল ড্রাইভার লাগবে, তাহলে আপনি পরের স্টেজে যেতে পারবেন। ঠিক আছে? সো আপনারা এই জিনিসগুলো পড়বেন। এই যে আপনাদের যে ফিল্টারিং এ এখনো রোল অফ জিনিসটা আপনারা জানেন না। আপনারা জানেন না যে এই অ্যাটেনিউশনটা কিভাবে হয়। এটা ডেসিবেল দিয়ে যে এটাকে হিসাব করা হয়। এই জিনিসগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। সো আপনারা মেক সিওর করবেন যে পরের ইয়ারে যাওয়ার আগে আপনাদের এই জিনিসগুলো যাতে জানা থাকে। তাইলে আপনাদের এই জিনিসগুলো পরে বুঝতে অনেক সুবিধা হবে। পরে অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে কম্পিটও করতে পারবেন চাকরিতে আপনারা। নাইলে কিন্তু এই যে সবাই বলে যে গ্রিনের ইউনিভার্সিটির ছেলেরা জানে না অত বেশি। তো এইটা তো আপনাদেরকেই দূর করতে হবে, তাই না? জি স্যার। এটাকে আপনারা অন্য কোনোভাবে নিয়েন না। আমি যেহেতু না, এখন না, না ডিগ্রি স্যার। ফিল্ডে আছি, ঠিক আছে। আমি আপনি চাই যেটা যে বলছেন আমাদের ঠিকই তো বলছেন স্যার। স্টুডেন্টদের কোয়ালিটি অনেক ভালো হোক। মানে আমরা যাতে সামনের কোনো কনফারেন্সে দেখি যে আমাদের স্টুডেন্টরাই অনেক বেশি পেপার দিছে। বুঝতে পারছেন? তো এটা আমার জন্য একটা প্রাইডের জায়গা জি হবে যে স্যার। আমি এই জায়গায় পড়াইছি, এখানকার স্টুডেন্টরা খুব ভালো। আমি এনশিওর করতে পারতেছি। স্যার এই অনলাইনে পড়াশোনা করে ওই চাকরির ক্ষেত্রে এলাতে কোনো এইভাবে এর আগে তো পড়াশোনাতে আপনারা কোনো অনলাইনে হবে? এটাই আমি আপনাদের কমপ্লেইনটা বুঝি না। আপনারা তো এর আগে অনলাইনে পড়েন নাই। এই জিনিসগুলো আপনাদের যখন জানা দরকার ছিল তখন তো আপনারা অনলাইনে পড়েন নাই। তখন তো আপনারা অফলাইনেই পড়ছেন। তখন কেন এই জিনিসগুলো জানা হয়নি? যেমন ওখানে ফিল্টারিং, এটা তো আপনার ফার্স্ট ইয়ারে জানার কথা। তখন তো করোনার লেশ মাত্রও ছিল না। তাহলে তখন আপনারা কেন রোল অফ জিনিসটা পড়েননি? স্যার পড়ানো হয় নাই বিধায় পড়ি নাই। আমাদের যেগুলো পড়ানো হয়েছে মোটামুটি তো হ্যাঁ, এখন একটা পড়ছিলামই জিনিস আমরা। আর চিন্তা করেন। মনে করেন অনলাইনে আপনারা মনে করেন খাবার অর্ডার করছেন অনলাইনে, ফুড পান্ডা বা অন্য কোথাও থেকে, ঠিক আছে? ৫ টা আইটেম অর্ডার করছেন, আপনাকে ৪ টা আইটেম বাসায় দিয়ে গেছে। আমার তো মনে হয় আপনারা যতক্ষণ পর্যন্ত রিফান্ড না পাবেন বা যতক্ষণ পর্যন্ত খাবার আবার পুনরায় এসে না দিয়ে যাবে আপনাকে, আপনি ফুড পান্ডাতে ফোন করা বন্ধ করবেন না। ফোন করতেই থাকবেন যে কি ব্যাপার, টাকা নিলেন খাবার দিলেন না। অনলাইনে পর্যন্ত বাজে বাজে কমেন্ট করবেন যে এরা খাবার দেয় না ঠিক মতো। করবেন নাকি করবেন না? জি স্যার, করব তো। আমি নিজে করি। মানে যতক্ষণ পর্যন্ত আমি কুপন না দেয়, আমাকে রিফান্ড কুপন না দেয়, আমি কমপ্লেন করতেই থাকি। তা আপনারা এখানে টাকা দিয়ে প্রত্যেকটা কোর্স কিনতেছেন এবং আমি প্রতি সেমিস্টারে যখন অ্যাডভাইজিং করি, আমি দেখি যে এই কোর্সটার জন্য এই ছেলেটা এত টাকা পে করছে। টোটাল ৩৬,০০০ টাকা পেমেন্ট কমপ্লিট না হলে আমি নিজেই পারি না আপনার রেজিস্ট্রেশন করতে, কারণ ব্লক দেখায় আপনার অ্যাকাউন্ট। আপনার কাছ থেকে তো আগে থেকেই টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু খাবার দিচ্ছে না আপনাকে। দায়িত্ব কার এনশিওর করা যে আমি পাচ্ছি না খাবার? কোম্পানি দেখবে আপনার যে হ্যাঁ, ফুড পান্ডা দেখবে যে হ্যাঁ খাবার পাইনি, যে দিয়েছি আমি কোনো কারণ ছাড়াই, কমপ্লেন ছাড়াই। জি স্যার, নিজেরটা নিজেকে দেখতে হবে তো। যেহেতু এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ওরা দেখবে প্রফিট, আর আপনারা কি দেখবেন যে আমি যে টাকাটা দিতেছি এটার জন্য আমার যে জিনিসটা পাওয়ার কথা আমি সেটা পাইতেছি নাকি? আপনারা তো ডে ব্যাচের স্টুডেন্ট, আপনাদের তো এগুলো বুঝাই বলার কিছু নেই। আর অনেক টাকা, ৩৬,০০০ টাকা কিন্তু যেই সে টাকা না। যখন কামাই করবেন তখন বুঝবেন যে ৩৬,০০০ টাকা কামাই করা কত কষ্ট। স্যার আমরা শুধু বুঝি স্যার আমাদের মার্ক পাইলে তাই হবে স্যার। কি লাভ? ভবিষ্যতে কি হবে ওটা চিন্তা ভাবনা মার্কটা দিয়ে আমাদের নাই। করবেনটা কি আপনি? আপনি মার্ক দিয়ে পানি স্যার তো খাবেন? আমাদের তো কামড়া কামড়ি স্যার মার্কের জন্য যে স্যারে মার্ক দিব তাদের দেখেন চলবো একটা আমার। জিনিস চিন্তা করেন, ভবিষ্যতে তো গ্রিনের, চাকরির আমি ক্ষেত্রে কোনো ফ্র্যাঙ্কলি কিছু বলি কাজে যে লাগবে গ্রিনের না। রেপুটেশন খারাপ, ঠিক আছে? আমি ধরলাম গ্রিনের রেপুটেশন খারাপ। তা আপনি যতই সিজিপিএ পান, আপনি ভালো কোনো একটা কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন, ফার্স্টেই তো আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা আপনি তো গ্রিনের স্টুডেন্ট, আপনারা কি ঠিক মতো পড়াইছেন নাকি? কারণ গ্রিনের রেপুটেশন খারাপ, সেখানে আপনার সিজিপিএ কোটি কোটি থাকুক, সিজিপিএ দিয়ে আপনি কি করবেন? খারাপ একটা জিনিসের কোটি কোটিতে থাকলেও লাভ কি? কিন্তু যখন আপনি জি স্যার। জানবেন জিনিসটা, তখন আপনার সিজিপিএ খারাপ হলেও আপনি বলতে পারবেন আচ্ছা আপনি আমাকে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে পারলেই না গ্রিন খারাপ না। আগে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেন, তারপর বুঝেন যে গ্রিন খারাপ নাকি খারাপ না। ওইটার একটা ভ্যালু আছে। কিন্তু গ্রিনের রেপুটেশন যদি খারাপ হয়, সেখানে আপনার সিজিপি যদি 4 আউট অফ 4 ও হয়, ওই সিজিপি দিয়ে তো আপনি বাইরের দেশেও যেতে পারবেন না, যদি আপনার বাইরের দেশ যদি রিকগনাইজ না করে গ্রিনকে ভালো ইউনিভার্সিটি হিসেবে। এই জন্য তো বলে মাইন্ডসেটটা চেঞ্জ করেন। সিজিপিএ তো জাস্ট একটা নাম্বার, এটাতে দিয়ে পুরো জিনিসটারে হিসাব করাটা অনেক সহজ। কারণ নকল টকল কইরা যেমনিই হোক পরীক্ষায় ভালো রেজাল্ট অনেকভাবে করা যায়। আমি নিজেও করে আসছি, আমি খুব ভালো করে জানি যে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কি লাগে। কিন্তু ওইটা দিয়ে আপনি জি স্যার। কতদূর যেতে পারবেন? একটা ভালো ইউনিভার্সিটি হইতো, যদি এটা অনেক ভালো ইউনিভার্সিটি হইতো, মনে করেন ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের মতো ইউনিভার্সিটি যদি হইতো, আমি নিজেই যেখানে পড়তে পারিনি, ওরকম জায়গাতে সিজিপিএর একটা ভ্যালু আছে। কারণ এই সিজিপিএটা সবাই রিকগনাইজ করবে।
কিন্তু যদি এমন হয় যে স্টুডেন্টরা কিছু পারে না কিন্তু সিজিপিএ ভালো, ওই জায়গার রেপুটেশনই ভালো না, তাহলে ওই জায়গার সিজিপিএটা দিয়ে আপনি কি করবেন? এই জন্য মাইন্ডসেটটা পরিবর্তন করে। আপনি ফাইজুর রহমান স্যার ক্লাস নিক, কামরুল স্যার ক্লাস নিক, যেই ক্লাস নিক, ক্লাসের থেকে আপনি মেক শিওর করবেন যে যা যা শিখার কথা আপনার, আপনি অ্যাটলিস্ট শিখে মানে জেনে আসতে পারতেছেন যে এই জিনিসটা দিয়ে এটা হইতেছে, এই জিনিসটা দিয়ে ওইটা হইতেছে। পরে কোনো কাজে লাগলে লাগলো, না লাগলে নাই। কিন্তু কেউ যদি একবার আপনাকে জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো বাটারওয়ার্ড ফিল্টার দিয়ে কী করে, তা আপনি যদি একবার কখনো নাম শুনেন বাটারওয়ার্ড ফিল্টারের, তখন কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ বাটারওয়ার্ড ফিল্টার এই কাজে লাগে বা নচ ফিল্টার এই কাজে লাগে। আর যদি নাম না শুনেন তখন কিন্তু থতমত খেয়ে যাবেন। এই যে একটু আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম রোল অফ কাকে বলে, তখন সবাই চুপ। কিন্তু তখন চুপ থাকবেন না, তখন অ্যাটলিস্ট আইডিয়া দিতে পারবেন। বা এফসি কাট অফ ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিটিউড কত হয়, এগুলি কিন্তু খুব ক্রুশাল জিনিস। এগুলো আপনারা, আমি নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আপনারা ল্যাব রিপোর্ট জমা দিলে আমি তখন এক্সপেক্ট করবো যে সবাই এই উত্তরগুলো জেনে আসছেন যে রোল অফ কাকে বলে, কাট অফ ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিটিউড কত হয়, কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে হিসাব করি। ঠিক আছে, আজান দিয়ে দিছে, আর বেশিক্ষণ ক্লাস নিব না। আজকের ক্লাস এখানেই শেষ। সামনের ক্লাসে আপনারা তাহলে 2টা ল্যাব রিপোর্ট জমা দিবেন। সরি, সামনের ক্লাসে তো আপনাদের আছে, প্রেজেন্টেশন আছে রবিবার দিন, তাই না? জি স্যার। রবিবার দিন প্রেজেন্টেশন আছে, তাহলে সোমবার দিন আপনারা শুধু একটা ল্যাব রিপোর্ট জমা দিন, ওই যেটা আমি গত ক্লাস নিছি, ওই একটা ল্যাব রিপোর্ট শুধু সামনের ক্লাসে জমা দিন। আর এই ল্যাব রিপোর্টটা পরে নিব। আজকেই আমাদের ল্যাবের যতগুলো ল্যাব করানোর কথা ছিল শেষ, আর কোনো ল্যাব নাই আমাদের, এটাই লাস্ট ল্যাব। সো ঠিক আছে, আপনারা নেক্সট উইক পর্যন্ত তাহলে ভালো থাকেন। আপনাদের প্রজেক্টটা তাহলে জমা দিয়ে দিন সময় মতো, আর প্রজেক্টের প্রেজেন্টেশন লাগে রবিবার দিন সকালে, ঠিক আছে 11টার দিকে। স্যার আমাদের 7 নাম্বারটা কি করা হয়েছে স্যার? 7 নম্বর একটু দেখে আসি তো, দাঁড়ান দেখে আসি। 7 নম্বর আমি তো মনে খুব হয় স্যার দাঁড়ান, হয়নি মনে হয় স্যার। 9 করা হয়েছে আমার মনে আছে। 9টা ছিল হলে কি আপনার অ্যাম্পলিফায়ার, 7টা হলে গিয়ে কমন, না ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার করা হয়নি, এটাই বাদ দিছি। এটা আজকে করার কথা ছিল, ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার, এটা বাদ দিছি, মানে 2 স্টেজে অ্যাম্পলিফিকেশন আর কি। ও আচ্ছা, এটা থেকে মনে পড়লো, ভালো একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি, যে আপনারা যখন অ্যাম্পলিফিকেশন করবেন প্রজেক্টের জন্য, আপনারা একটা জিনিস দেখবেন কি, যে একটা অ্যাম্পলিফায়ার স্টেজে আপনার 30 ডিবি গেইন হইতেছে না, মনে করেন 16 ডিবি গেইন হইতেছে একটা স্টেজে। তখন কি করবেন আপনারা? মনে করেন অ্যাম্পলিফিকেশন হইতেছে না, আপনি যতই আরএফ বাড়াচ্ছেন অ্যাম্পলিফিকেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? কেউ বলতে পারবেন? তখন আপনারা করবেন কি, আরেকটা সেকেন্ড অ্যাম্পলিফায়ার ইউজ করবেন, অ্যাম্পলিফাইড সিগন্যালটাকে আবার অ্যাম্পলিফাই করবেন। জি স্যার। বুঝতে পারছেন? কারণ 2টা পরপর যদি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগাই দেন, তখন কিন্তু আলটিমেট সিগন্যালটা কিন্তু আপনার নন ইনভার্টিংই হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাস গুণ হইলে কিন্তু প্লাসই হয়ে যাবে, তাই না? সো আপনারা যদি পাশাপাশি 2টা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগেন, তাহলে কিন্তু 2 স্টেজে আপনার সিগন্যালটা গেইন হবে। মনে করেন আপনার 100 টাইমস গেইন করা দরকার, 100 টাইমস গেইন আপনি একটা অ্যাম্পলিফায়ার দিয়ে করতে পারেন। RF বাই R1 এর রেশিও আপনি 100 রাখলেন, ঠিক আছে? কিন্তু আরেকটা সহজ উপায় আছে, কিন্তু প্রথম স্টেজে আপনি 50 গেইন করলেন, RF আর R1 এর RI এর রেশিও রাখলেন 50, পরের স্টেজে জাস্ট 2 গুণ করে দিলেই কিন্তু টোটাল 100 গুণ হয়ে যাবে। জি স্যার। এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক, এবং অডিও ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এই জিনিসটাই করা হয়, 2 স্টেজে অ্যাম্পলিফিকেশন করা হয়। তাহলে আপনার নয়েজ কমে আসে, সিগন্যালের নয়েজ কমে আসে। ওই যে বললাম না লো নয়েজ অ্যাম্পলিফায়ার বানাবেন, এই লো নয়েজ অ্যাম্পলিফায়ারের ক্রাইটেরিয়া হলো গিয়ে একটা, যে মাল্টিপল স্টেজে গেইন করা। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন, আপনারা চাইলে 2 স্টেজও গেইন করতে পারেন 30 ডিবি নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমি এক্সপেক্ট করবো যে আপনারা নেক্সট ক্লাসের আগেই, মানে প্রেজেন্টেশনের আগেই সবাই জমা দিয়ে দিবেন, পিপিটি ফাইল একটা জমা দিবেন আপনাদের প্রেজেন্টেশনের, এবং একটা ওয়ার্ড রিপোর্ট জমা দিবেন। ওয়ার্ডে একটা ল্যাব রিপোর্টের মতো একটা রিপোর্ট লিখবেন, যে আপনার সার্কিট ডায়াগ্রাম একদম জাস্ট একটা ল্যাব ম্যানুয়াল যেভাবে লেখা হয়, আপনার এক্সপেরিমেন্টের নাম, অবজেক্টিভ, থিওরি, একটা সার্কিটের ডিজাইন, কী কী জিনিস লাগছে এটা করার জন্য আপনার, এবং মেথোডোলজি, তারপরে শেষে রেজাল্ট আর ডিসকাশন শেষ। এটা একটা ল্যাব রিপোর্টের মতো করে জমা দিবেন, আর হলে একটা পিপিটি ফাইল জমা দিবেন। প্রতি গ্রুপ থেকে একটা করে সাবমিশন হলেই হবে, সবাইকে সাবমিট করা লাগবে না, প্রতি গ্রুপ থেকে একটা করে সাবমিশন করবেন। এবং আপনারা গ্রুপে যে প্রেজেন্টেশন দিবেন এটাতে মেক শিওর করবেন গ্রুপ লিডার যাতে সবারই একটা বা 2টা করে স্লাইড থাকে, একজন প্রেজেন্টেশন করবেন না, সবাই মিলে প্রেজেন্টেশন করবেন, যাতে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি মার্কস দিতে পারি। আর সাবমিশনের জন্য, মানে রিপোর্টের জন্য সবাই 1 মার্কস পাবেন, একটা গ্রুপে
যে রিপোর্টটা হবে এটার জন্য সবাই ওই রিপোর্টটা অনুযায়ী সবাই 1 মার্কস পাবেন। টোটাল 25 মার্কসের পরীক্ষা। সো আপনারা সিনসিয়ারলি পরীক্ষা দিবেন আমি আশা করব। তাহলে নেক্সট উইকে রবিবার দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি আজকের প্রেজেন্টেশনটা স্যার 25 মার্ক কিসের উপরে? প্রেজেন্টেশনের উপরে টোটাল প্রজেক্ট এবং প্রজেক্ট প্রেজেন্টেশনের উপর 25 মার্কস 100 মার্কসের মধ্যে আর কি। সো এটা কিন্তু অনেক কিছু ডিটারমাইন করবে যে আপনি কি এ প্লাস পাবেন নাকি পাবেন না। ঠিক আছে, গুড লাক ওটার জন্য। তাহলে আমি আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। আচ্ছা।